আমি বাচ্চা নই আন্টি। কেউ আমাকে শাক দিয়ে মাছটাকে শেখাবে আর আমি সেটাই শিখবো? এতটা বোকাও নই আমি। ছোট খালা তখন বিস্মিত চুলে মুঠি ধরে বলেন, তোরে কি আমি এজন্যই পাঠিয়েছিলাম? বড় খালার কাছ থেকে বিস্মিকে সরিয়ে ধাক্কা দেয় বড় খালাকে। তিনি যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠলেন। তোমার এত বড় সাহস, আমার গায়ে হাত তুলো তুমি? রাখেন আপনার সাহস। আপনি আমার সাহসের ক্ষমতা সম্পর্কে জানেন? আপনাকে যদি এখন আমি মেরেও ফেলি না, তাতেও হাত কাঁপবে না আমার। আপনার লাশ ঘুম করতে আমার জাস্ট 10 মিনিট টাইম লাগবে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো নুয়াজ। বারবার এখনো কিছু দেখেননি আপনি, আমি চাচ্ছিও না দেখাতে। তাহলে আপনার দাঁড়িয়ে থাকার ক্ষমতা হবে না। একটা কথা কান খুলে শুনে রাখুন, যত টাকা লাগে আমি দিব, কিন্তু মিশমির গায়ে যেন একটা আচরণ না লাগে। নওয়াজ একটা চেক বের করে বড় খালার দিকে ছুঁড়ে মারে। এখানে 20,000 টাকার চেক আছে, হবে তো? নাহলে আমাকে জানাবেন। মিশমির দিকে তাকিয়ে বলে, সাবধানে থেকো, আমি আসছি। মিশমি নওয়াজের যাওয়ার পথের দিকে চেয়ে আছে। বড় খালার ভেতরে আগুন তখন বেরিয়ে চলেছে। মোহনা আর মিশমি রাতে এক বিছানায় ঘুমায়। মিশমিকে জড়িয়ে ধরে মোহনা বলে, নওয়াজ ভাইয়া কি তোমায় ভালোবাসে? জানি না রে। আমার তো সেটাই মনে হয়। হুট করে কিভাবে তোমাকে বাঁচাতে চলে আসলো বলো? তুমি নওয়াজ ভাইয়াকে বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাও আপু, নয়তো মা খালারা আর মামারা তোমায় ভালো থাকতে দেবে না। তোকে আর বাবাকে রেখে আমি কোথাও যেতে পারবো না। আপু, তুমি আমাদের কথা ভেবো না। খালা মা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মায়ের জন্য। তবুও পারবো না রে। আর কথা বলিস না, ঘুমা। মোহনা আর কথা পারে না, চুপটি করে মিশমিকে ধরে ঘুমিয়ে যায়। মিশমি ভাবতে থাকে নওয়াজের কথা। কাঙ্ক্ষিত মানুষ কি কখনো অনাকাঙ্ক্ষিত হতে পারে? এত সুযোগ পেয়েও নওয়াজ কিছুই করেনি। মিশমির মনে নওয়াজের জন্য আলাদা ভালো লাগা আর সম্মান জন্ম নেয়। আজও বড় খালার হাত থেকে কিভাবে রক্ষা করলো। একসময় ভাবনার প্রহর কাটিয়ে মিশমি ঘুমিয়ে পড়ে। রাত 1টা। মিশমির দরজায় কড়া নাড়ছে কেউ। দরজা খুলে দেখে রেহনুমা বেগম। মিশমি ঘুমু ঘুমু চোখে বলে, এত রাতে ডাকলে কেন মা? মোহনাকে ডাক, রেডি হ তাড়াতাড়ি। এত রাতে রেডি হবো মানে? কোথায় যাব? তোর বড় খালার বাসায়। কেন? জানি না। আমি যাব না, তোমরা যাও। আমি যাব না। এত রাতে ঝামেলা বাঁধাস না তো মিশমি। আপা আসলে কিন্তু কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে, তাই ভালো ভালোই রেডি হয়ে নে। চোখে মুখে পানির ছিটা দিয়ে যা। সবাই রেডি হয়ে বড় খালার বাসায় রওনা দিল। আসার পথে মিশমির ফোনটা খুঁজে পাচ্ছিল না। মোহনার ফোন মায়ের কাছে। কিছুই বুঝতে পারছেন হঠাৎ করে কি হচ্ছে এসব। কেউ কিছু বলছেও না। সবাই যে যার মুখে তালা দিয়ে বসে আছে। ভোরে বড় খালার বাসায় পৌঁছালো। রাতে না ঘুম হওয়ায় মোহনাকে নিয়ে একটু ঘুমিয়ে নিল। 7টার দিকে বড় খালা টেনে ওঠালো মিশমিকে। মিশমি তখন ঘুমে ঢুলুমুলু। মিশমির হাতে এক সেট কাপড় ধরিয়ে দিয়ে বলে, যা, এটা পরে রেডি হয়ে নে, তারপরে একটু সাজ। কেন? তোর সব প্রশ্নের উত্তর দিতে হবে। মিশমি জামাটা খুলে দেখে স্লিভলেস জামা। জামার গলাটাও বেশ বড়, বুকের অর্ধেক অংশ অনায়াসে দেখা যাবে। সাথে খুব টাইট একটা সালোয়ার। এই পোশাক পরলে শরীরের প্রত্যেকটা ভাঁজই দেখা যাবে। মিশমি ড্রেসটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এসব পোশাক আমি কখনোই পরবো না। পড়তে হবে তোর। ছেলেদের আকর্ষণ করতে হলে আকর্ষণীয় পোশাকই পরতে হবে। এমন ঢিলে ঢালা পোশাক পরলে চলবে না। কি বলতে চাইছো তুমি? আমি যা বলতে চাইছি তা খুব পরিষ্কার। তোর নাগর এসে আমাকে কথা শুনিয়ে যাবে, আমার গায়ে হাত তুলবে, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? আমাকে চিনিস না এখনো তোরা। এর শোধ আমি তুলব না ভেবেছিস? ওই দিক দিয়ে নুয়াজের থেকে টাকাও নিব, আর এদিক দিয়ে তোর শরীর বেচেও টাকা নিব। তাড়াতাড়ি রেডি হয়ে নে, খদ্দের যেন খুশি হয়, খেয়াল রাখবি। বড় খালার কথাগুলো তীরের মতো বিঁধল মিশমির গায়ে। কান গরম হয়ে যাচ্ছে। নিজের গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে বড় খালার গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা আচমকা আর এত জোরে দিয়েছে যে বড় খালার টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গিয়েছে। মানুষ সৎ হলেও এত খারাপ হতে পারে? এতদিন তোর সব অত্যাচার সহ্য করেছি, ভাবতাম তুই তো মায়ের বোন, মায়েরই মতো। সৎ মা আমাকে সারা জীবন সৎ ভেবেছে, কিন্তু আমি তো তোকে মায়ের জায়গায় বসিয়েছিলাম, তাই না? আর তুই ছিলি তার বোন। তুই তো মানুষ না, তুই তো ডাইনি।
আজ আমার জায়গায় তোর মেয়েকে এই কথাগুলো বলতে পারতি? তোর মেয়েকে দিয়ে ব্যবসা করাতে পারতি? তোর যদি এতই টাকার লোভ থাকে তাহলে জানা নিজের শরীর বিক্রি করে টাকা ইনকাম কর। এতে তুই টাকাও পাবি আর তোর শরীরের জ্বালাও মিটবে। আল্লাহ যেন তোর মতো মহিলার উপর গজব ফেলে, গজব। ছোট খালা পেছন থেকে মিশমির হাত টেনে ধরে থাপ্পড় দিতে যাবে। মোহনা তখন ছোট খালাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বটি হাতে নিয়ে বলে, আপু তুই এখান থেকে পালা আপু, নয়তো ওর পশুর দল তোর সম্মান রাখতে দিবে না। পালা আপু। বড় খালা চোখ গরম করে বলে, মোহনা, হাত থেকে বটি ফেল বলছি। তোমাদের কথা শুনে আমার আপুর ক্ষতি আমি করব না। আপু যা, তুই প্লিজ, তুই ভয় পাস না, এরা আমার কোনো ক্ষতি করবে না। এদের রক্ত তো আমার গায়েই বইছে, তাই আমার ওপর পশুর মতো আচরণ করতে পারবে না। যা তুই, তোর পায়ে পড়ি আপু। বড় খালা মিশমিকে আটকাতে গেলে মোহনা বটি নিয়ে কোপাতে যায়। মিশমি বড় খালাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে এসেছে। হাতে একটা টাকাও নেই, ফোনও নেই। কোথায় যাবে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। এই জায়গাটাও চিনে না মিশমি। একটু আগে কি ঘটে গেল ভাবতে বুকের ভেতর ভয়ের দানা বেঁধে যাচ্ছে, হাত পা কাঁপছে। হাসপাতাল থেকে বের হয় আলভি। গাড়িতে উঠতে যাবে তখন মিশমিকে দেখতে পাই। আলভি দৌড় তো মিশমির কাছে যায়, পেছন থেকে ডাকে, মিশমি। মিশমি প্রথমে ভয় পেয়ে যে আলভিকে দেখে একটু আশ্বাস পাই। আপনি এখানে? 3টা হসপিটালে আমি 2 দিন করে রোগী দেখি। আজ এই হসপিটালে এসেছি রোগী দেখতে, কিন্তু তোমার এমন এলোমেলো অবস্থা কেন? তুমি এখানেই বা কেন? মিশমি ভীষণ ক্লান্ত স্বরে বলে, পানি, একটু পানি দেবেন? পানি খাবে? দাঁড়াও, গাড়ি থেকে নিয়ে আসি। আলভি গাড়িতে পানির বোতল আনতে যায়। মিশমির মাথা ঘোরাচ্ছে, চারিদিকে সবকিছু ঘুরছে, ঝাপসা লাগছে সবকিছু। মিশমি মাথা ঘুরে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আলভি গাড়িতে পানির বোতল আনতে যায়। মিশমি মাথা ঘোরাচ্ছে, চারপাশে সবকিছু ঘুরছে, ঝাপসা লাগছে সবকিছু। মিশমি মাথা ঘুরে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আলভি দূরতে এসে মিশমির চোখে মুখে পানি দেয়। এতটুকু সময়ে রাস্তাতে মানুষ জড়ো হয়ে গিয়েছে। এটা অবশ্য অস্বাভাবিক না। মানব জাতি বড় কৌতূহলী, ছোট বিষয়টাকেও এত বড় করে দেখে যেটা মুখে বলেও সমাপ্তি উদ্ধার করা যাবে না। মিশমির জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু শরীর খুব ক্লান্ত। আলভি মিশমির কাঁধে ধরে ধরে গাড়িতে নিয়ে বসায়। অপর পাশে আলভি বসে, সিটের উপর মাথা রেখে বসে আছে মিশমি। দুজনের মধ্যে দূরত্ব ভালোই। ক্লান্ত থাকে মিশমি বারবার হেলে পড়ে যাচ্ছে। আলভি হাত বাড়িয়ে হাত সরিয়ে নিচ্ছে। কেন যেন একটা অজানা সংকোচ কাজ করছে। যখন দেখলো মিশমি নিজের ওপর কন্ট্রোল হারাচ্ছে, তখন আলভি বাধ্য হয়ে মিশমিকে ধরে বসালো। মিশমি তখন আলভির কাঁধে মাথা এলিয়ে দিল। বাসায় পৌঁছে কলিং বেল বাজাতেই আলভির মা আয়েশা বেগম দরজা খুলে দেন। মিশমি তখনও আলভির কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে, আর আলভি দুহাত দিয়ে মিশমিকে ধরে রেখেছে। আয়েশা বেগম ভুরু কুচকিয়ে বলেন, এই মেয়েকে? বলছি, আগে ভিতরে যেতে দাও। আয়েশা বেগম দরজা থেকে সরে গেলেন। আলভির সাথে তিনিও মিশমিকে ভেতরে নিতে সাহায্য করলেন। মিশমিকে আলভির রুমে শুয়ে দিলেন। আলভি আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, ওকে কিছু খাবার খাইয়ে দাও, তারপর গরম দুধ খাইয়ে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিও। ওর এখন ঘুমের প্রয়োজন। আর আমি এসে তোমাকে সব বলছি। হসপিটালে যেতে হবে আমায় এখন। কিছু তো বলে যা, কে এই মেয়ে? সেই মেয়ে যাকে আমি কিসমিস বলে ডাকতাম, যে আমাকে মসজিদের সামনে বিয়ে করার কথা বলেছিল। আয়েশা বেগমের চোখগুলো চকচক করে উঠল। তিনি কিছু বলার আগে আলভি বলল, এখন আর কিছু জিজ্ঞাসা করো না প্লিজ, আমি আসছি। আলভি বাড়ি থেকে বের হয়ে গেল। আয়েশা বেগম ফ্রিজ থেকে খাবার বের করে গরম করলেন। মিশমি খেতে চাইছিল না বলে জোর করে খাইয়ে দিয়েছেন। এরপর আলভির কথা মতো 1 গ্লাস গরম দুধ খাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। বালিশ ঠিক করতে করতে আয়েশা বেগম বলেন, এখন চুপ করে ঘুমাও তো, তোমার ঘুম ভাঙলে সব শুনবো। নতুন জায়গা, নতুন মানুষ, কাউকে চিনে না, কিচ্ছু চিনে না, শুধু জানে এটা আলভির মা। মিশমি কথা বলল না। ঘুমের ওষুধ কাজ করতে লাগলো। মিশমির চোখের পাতায় ঘুম জড়িয়ে আসে। নোয়াজ ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে মিশমিকে, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ। নোয়াজের মেজাজ চরমে পৌঁছে যায়। রাগে গজগজ করতে করতে নিজেই বলে, মেয়েটা এত রেসপন্সিবল কেন? ফোন বন্ধ রাখে কোন সাহসে?
গাড়ি নিয়ে সোজা মিশমিতের বাসে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও হতাশ হয় নোয়াজ। বাড়ি গেটে তালা লাগানো, আশেপাশে কারোর থেকে জিজ্ঞেস করে কোনো সন্ধান মিলল না। তখনই আবার হাসপাতালে গেল, হয়তো বাবার কাছে আসে, কিন্তু সেখানেও মিশমিকে পেল না। নোয়াজের রাগ ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে। এখন মিশমিকে কাছে পেলে শিওর চিবিয়ে খেত। দুপুরের দিকে আলভি বাড়িতে আসে। আয়েশা বেগম তখন রান্না করছিলেন। আলভির রুমের দরজা চাপানো ছিল। একবার রুমের দিকে এগিয়েও আবার পিছিয়ে যায়, কারণ রুমে এখন মিশমি আছে, কিন্তু না কিভাবে আছে তার তো ঠিক নেই। এভাবে হুট করে রুমে যাওয়া ঠিক হবে না। তাই আলভি রান্নাঘরে মায়ের কাছে যায়। আলভিকে দেখে আয়েশা বেগম বলেন, কখন আসলি? এই তো এখনই। খাইয়েছিল ওকে? ওকে কোথায় পেলি তুই? হসপিটালের সামনে। রুমে গিয়ে দেখো তো কি করছে। আয়েশা বেগম চোলার আঁচ কমিয়ে আলভির রুমের দিকে যায়। পেছন পেছন আলভিও যায়। আয়েশা বেগম আগে রুমে ঢোকেন। রুম তো ফাঁকা আলভি। আলভি এবার রুমে ঢুকে বেলকনিতে মিশমির উপস্থিতি টের পাই আলভি। মা, তুমি রান্না শেষ করে আসো। মিশমি বেলকনিতে আছে। আচ্ছা। আয়েশা বেগম চলে যেতেই আলভি বেলকনিতে যাই। মিশমি চুপ করে দাঁড়িয়ে আছে বারান্দার রেলিং ধরে। কি থেকে কি হয়ে গেল মিশমি এখনো বুঝে উঠতে পারছে না। আলভি এসে ডাক দেয়, কিসমিস। মিশমি পেছনে তাকিয়ে মৃদু হেসে আবার আকাশের দিকে তাকিয়ে, তোমার কি মন খারাপ? আহা, কি হয়েছিল বলবে? প্রথম দিন থেকেই দেখছি তোমার পরিবারের লোকজন তোমায় দেখতে পারে না কেন? মিশমি কিছু বলে না, চুপ করে থাকে। প্লিজ মিশমি, চুপ করে থেকো না। আয়েশা বেগম ততক্ষণে রান্না শেষ করে আলভির রুমে আসে। মিশমির মাথায় হাত বুলিয়ে বলে, বলো না মা, কি হয়েছে? মিশমি এবার ফুপিয়ে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে ঘটে যাওয়া সব কথা বলে ওদের। সব শুনে আলভিও আয়েশা বেগম স্তব্ধ হয়ে যায়। আলভির চোখের কোণে পানি চিকচিক করছে। আয়েশা বেগমের আগে গর্জে উঠে বলে, এত খারাপ মানুষ কি করে হয়? আল্লাহর গজব পড়বে ওই রাক্ষসীর উপর। মিশমি তখনও কাঁদছে। আয়েশা বেগম মিশমিকে শান্ত করে বলে, তুমি কেঁদো না মা, আমি আছি তোমার পাশে। আলভিকে উদ্দেশ্য করে বলে, আমি টেবিলে খাবার বাড়ছি, তুই ওকে নিয়ে আয়। আলভি ছোট্ট করে বলে। হুম। আয়েশা বেগম চলে যাওয়ার পর আলভি ফ্রেশ হতে যায়। মিশমির কেন জানি খুব খারাপ লাগছে। কাউকে দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে, কিন্তু সেই কেউটাকে বাবা নাকি নোয়াজ। আলভি ফ্রেশ হয়ে এসে মিশমিকে খাওয়ার টেবিলে নিয়ে যায়। মিশমির গলে দিয়ে খাবার নামছে না। মোহনার কথা খুব মনে পড়ছে। কে জানে ওরা মোহনাকে কিছু বলেছে কিনা। মিশমি খাচ্ছে না দেখে আয়েশা বেগম বলেন, খাবার ভালো হয়নি? মিশমি মৃদু হেসে বলে, খুব ভালো হয়েছে। তাহলে খাচ্ছ না কেন? খাচ্ছি তো। পাশেই তো তোমার খালার বাড়ি, তোমার খালাকে খবর দেব? মিশমি উত্তর দেওয়ার আগেই আলভি বলে, না মা, এখন ওর খোঁজ কাউকে দেওয়া ঠিক হবে না। এসব যদি ওর খালা জানতে পারে তাহলে ওকে তার বাসায় নিয়ে যেতে চাইবে। ওর খালার শ্বশুরবাড়ির লোকজন সেটা ভালো চোখে দেখবে না, তাই দরকার নেই এখন জানানোর। এটা ঠিক বলেছিস আলভি। খাওয়ার চলে বিভিন্ন আড্ডা দিল ওরা। কথা যা বলার আলভি আর আয়েশা বেগমই বলেছে। মিশমি শুধু চুপচাপ শুনেছে। মিশমিকে স্বাভাবিক করার জন্য আলভি দুষ্টামি করে বলল, এই মিশনি, কিসমিস খাবে? দিব 2টা। রান্নাঘরে আছে বোধহয়। না, তুমি বড় হলে কেন বলো তো? ছোট থাকতেই কত ভালো ছিলে, শুধু শুধু বড় হয়েছ। দুষ্টুমি করা কি ভুলে গেছো? আমার ভালো লাগছে না। রাজা রানীর গল্প শুনবে? না তাহলে ভূতের? না, আপনার বউয়ের গল্প শুনবো। আমি তো বিয়েই করিনি। তাহলে যে বলেছিলেন আপনার বউ আছে? দুষ্টুমি করে বলেছিলাম। এরপর তো তুমি আর সামনেই আসলে না। কিছুক্ষণ থেমে আলভি আবার বলল, তবে একজন ছিল যে আমায় অনেক ভালোবাসতো। আমার খালাতো বোন ছিল নিপা, ব্রেন ক্যান্সারে মারা যায়। ও, বাদ দাও ওর কথা। তুমি কাউকে ভালোবাসো না? জানি না। তার মানে কেউ আছে, তাই না? মিশমি কিছু বলল না। আলভি বলল, শোনো, তোমায় কিছু কথা বলি। তার আগে বলো, তুমি রুটি বানাতে পারো? হুম ওই আটা যখন ছানাও তখন নরম হয়, তাই না? হুম আচ্ছা, আটা যদি শক্ত শক্ত থাকে তাহলে কি রুটি বানাতে সুবিধা হয় নাকি নরম থাকলে? নরম থাকলে। ওকে, এক পাশে কাদা মাটি আর অন্য পাশে শক্ত মাটি। এখন তোমাকে বলা হলো উঁচু কোনো জায়গা থেকে লাফ দিতে, তাহলে তুমি কোথায় লাফ দিবে? কাদা মাটিতে নাকি শক্ত মাটিতে? অবশ্যই কাদামাটিতে। কেন?
কারণ শক্ত মাটিতে পড়লে আমি যতটা ব্যথা পাবো কাদা মাটিতে পড়লে ততটা পাবো না। এক্স্যাক্টলি, আমরা মানুষগুলো স্বভাবস্বরূপই এমন। নরম আটা বা কাদামাটির মতো কাউকে পেলে তাকে দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় রাখি, কারণ ওই যে নরম। আর শক্ত জিনিস থেকে দূরে থাকি, কারণ শক্ত কিছুর উপরে বল প্রয়োগ করা মুশকিল। এই কথাগুলো আমি তোমাকে এই জন্যই বললাম, কারণ তুমিও ওই নরম আটা বা কাদামাটির মতো, যে কারণে তোমার পরিবারের লোকজন তোমার উপরে এত অত্যাচার করতে পারে। কিন্তু তুমি যদি শক্ত হও, অত্যাচার সহ্য না করে প্রতিবাদ করো, তাহলে দেখবে তারা তোমার সামনে এসে দাঁড়াতেও 10 বার ভাববে। তুমি কি বাইরের জগৎ দেখো না মিশমি? এই পৃথিবীটা ভীতুদের জন্য নয়, বাঁচতে হলে লড়াই করতে হবে। তুমি যদি এভাবে নিজের মধ্যে ভয়ে গুমড়ে থাকো, তাহলে একদিন মুক্তির জন্য আত্মহত্যার পথকেই বেছে নেবে। কিন্তু আত্মহত্যা কি কখনো কোনো সমাধান সমস্যার হতে পারে? কখনোই পারে না, বরং পৃথিবীর সাথে সাথে হারিয়ে ফেলে জান্নাতকেও। পৃথিবীতে যে শান্তি ভোগ করছো, তার চেয়েও হাজার হাজার গুণ বেশি শাস্তি পরকালে ভোগ করতে হবে। তাই সময় থাকতে ঘুরে দাঁড়াও মিশমি। খুব মনোযোগ সহকারে আলভির প্রতিটা কথা শুনল মিশমি। আলভির মধ্যে নোয়াজকে খুঁজে পেল। সেদিন নোয়াজও ঠিক এভাবেই বুঝিয়েছিল। নোয়াজের কথা এত কেন ভাবছে মিশমি? তবে কি ভালোবাসার অধ্যায়ে নোয়াজের নাম লিখে ফেলেছে মিশমি? 3 দিন পার হয়ে গিয়েছে, বাবাকে দেখে না মিশমি। সেই সাথে নোয়াজকেও বারবার বুকের বাঁ পাশটায় ব্যথা অনুভূত হচ্ছে। কাউকে না দেখার কষ্টটা খুব। কাউকে ভালোবাসার অনুভূতি বুঝি দূরে থাকলেই বোঝা যায়। সেদিনের পর থেকে নোয়াজের প্রতি ভালো লাগাটা এখন যে ভালোবাসায় পরিণত হয়েছে, এটা বুঝতে বাকি নেই আর মিশমির। মিশমি জানে নোয়াজের স্বভাব কেমন। নোয়াজ হয়তো মিশমিকে ইউজ করেনি ঠিকই, কিন্তু অন্যান্য মেয়েদের সাথে ফিজিক্যালের কথাটা অজানা নয় মিশমির। তবে নোয়াজকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে, জানাতে হবে মিশমির ভালোবাসার কথা। আসতে পারি? আলভি ডাকে হুশে আসে মিশমি, হেসে বলে, আসেন। কিছু ভাবছো নাকি? তেমন কিছু না। আচ্ছা, তাহলে কি ভাবছো শুনি। কাউকে ভালোবাসার অনুভূতিটা কেমন হয়? হঠাৎ এই প্রশ্ন? তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবেসে ফেলেছি। ওয়াও, কে সে? নুয়াজ। আলভি যেন একটা ধাক্কা খেলো, কেমন যেন খারাপ লাগা শুরু করলো। এমনটা তো হওয়ার কথা নয়। নিজেকে সামলে নিয়ে বলল, নুয়াজকে? যাকে আমি ভালোবাসি, নুয়াজই আমার বাবার অপারেশনের টাকা দিয়েছিল। ও, কিন্তু আমি নুয়াজের থেকে হারিয়ে গিয়েছি। ওর বাড়ির ঠিকানাও আমি জানি না। ফোন নাম্বার আমার ফোনে সেভ করা ছিল। ওর কোনো বন্ধুকে চিনো না? না। তাহলে কি করে খুঁজবে? আমার এক বান্ধবীর সাথে নুয়াজের বন্ধু রিলেশন আছে, তার থেকেই তো নিতে পারি। তাহলে ফোন করো। শিট, ওর বাড়িও তো চিনি না আমি, নাম্বারও নেই। সব পথই তো দেখছি বন্ধু। এমন কোনো জায়গা নেই যেখানে তোমাদের দেখা হতো বা যেখানে গেলে ওর খবর পাবে? আছে তো, ওদের বাংলো বাড়ি, সেখানে গেলে নিশ্চয়ই ওর খবর পাবো। বেশ তো, তাহলে তাড়াতাড়ি রেডি হও, আমি নিয়ে যাব তোমাকে। সত্যি নিয়ে যাবেন? হ্যাঁ। আসার সময় বাবাকে দেখতে চাই, হসপিটালে নিয়ে যাবেন? আলভি হেসে বলে। আচ্ছা পাগলি। মিশমি খুশিতে গদগদ হয়ে আলভির গাল টেনে দিল। গাড়িতে পাশাপাশি বসে আছে আলভি আর মিশমি। আলভি ড্রাইভ করছে আর মিশমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মিশমির খুশিগুলো আজ পেটের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে। আলভি বলল, তুমি বাংলো বাড়ির যে অ্যাড্রেস দিলে, ওইখানে যাওয়ার আগে হাসপাতাল পড়ে। আগে তোমার বাবাকে দেখে যাবে নাকি বাংলোতে যাবে? তাহলে বরং বাবাকেই দেখে যাই, অনেকদিন হয়েছে খোঁজ খবর নেওয়া হয় না। ঠিক আছে। 1 ঘন্টার মধ্যেই ওরা হাসপাতালে পৌঁছে যায়। আলভি গাড়ি পার্কিং করতে যায় আর মিশমি হাসপাতালে প্রবেশ করে। বাবার কেবিনে যেতে মিশমি থমকে যায়। এখানে ওর সৎমা, সৎখালা, বাবা আর মোহনাও রয়েছে। মিশমিকে দেখে বড় খালা বলে, যাক, অবশেষে তাহলে আসলি। তোর জন্য কবে থেকে অপেক্ষা করছি। আয় আয়, বাহিরে আয়। তিনি ভালো মতোই মিশমিকে কেবিন থেকে বের করলো। এরপর টানতে টানতে হাসপাতাল থেকে বাইরে নিয়ে আসলো। পেছন পেছন ছোট খালা আর মামাও আসলো। মিশমি বলল, আমার হাত ছাড়ো। এখনো আমাকে তুই তুকারি করছিস? আমি হাত ছাড়তে বলেছি। ছাড়বো তো, বাসায় নিয়ে। আল্লাহ তোদের লজ্জা দেয়নি তাই না? সেদিনের থাপ্পড় কি কম হয়ে গিয়েছিল? এবার মামা এসে মিশমির হাত ধরে বলে, সেদিন বেঁচে গেছিস বলে আজও বাঁচতে পারবি ভেবেছিস? মিশমি মুচকি হাসলো। এরপর জোরে জোরে চেঁচিয়ে বলল, আমার হাত ছাড় জানোয়ার। রাস্তাঘাটে মেয়েদের সম্মান নিয়ে টানটানি করছিস?
মিশমির চেঁচামেচিতে মানুষজন জড়ো হয়ে গেল। কয়েকজন এগিয়ে এসে বলছে, কি হয়েছে আপু? দেখেন না ভাই, রাস্তাঘাটে কিভাবে সম্মানহানির চেষ্টা করছে। পাশ থেকে আরেকজন বলল, হ্যাঁ ভাই, আমিও চায়ের দোকান থেকে খেয়াল করছি, লোকগুলো মেয়েটার সাথে জবরদস্তি করছে। মামার মিশমিকে ধমক দিয়ে বলেন। এসব কি বলছিস তুই? মিশমির সাথে সাথে মামার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। কাঁদো কাঁদো স্বরে বলে, একটা মেয়ের সম্মান নিয়ে পাবলিক প্লেসে এইভাবে টানাটানি করছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ছোট খালা দাঁত মুখ খিচে মিশমির কাছে আসতে চাইলে পাবলিক মামাকে গণপিটনি দিতে শুরু করে। পাশে থাকা কয়েকজন মহিলা ছোট খালার গালে বেশ কয়েকটা থাপ্পড় দিতে থাকে। বড় খালা কাউকে থামাতে পারছে না, উল্টো ধাক্কা খেয়ে পড়ছে। মিশমির বড় খালাকে তুলে এলোপাথারি থাপ্পড় দেয়। মাটিতে একটা ভাঙ্গা কাঠের টুকরো পায়, সেটা দিয়েই ইচ্ছে মতো পিটাতে থাকে। যত রাগ জেদ ছিল সব মিটিয়ে নিচ্ছে আজ। যতক্ষণ মিশমির শরীরে কুলালো ততক্ষণ বড় খালাকে পিটালো। শেষে থেমে বলল, জনসম্মুখে মেয়ের বয়সী মেয়ের হাতে মার খেয়ে যদি লজ্জা হয়ে থাকে, তাহলে অন্যায় করার আগে 10 বার ভাববি। কাঠের টুকরোটা ছুঁড়ে ফেলে দেয় মিশমি। আলফি এতক্ষণ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। মিশমির এত পরিবর্তন দেখে আলফির চোখ ধাঁধিয়ে যায়। দূর থেকে মোহনা এসে মিশমিকে জড়িয়ে ধরে বলে, আপুরে তুই যা করলি আজ, উফ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মাকেও দুঘা দেওয়া উচিত ছিল। চুপ, মা তো মাই হয়। মা ওদের প্ররোচনায় পড়ে এসব করছে। লজ্জা যদি হয় তাহলে এইসব দেখেই হবে। মোহনাকে নিয়ে আলভির দিকে এগিয়ে যায় মিশমি। আলভির হাততালি দিতে দিতে বলে, মোহনাকে নিয়ে আলভির দিকে এগিয়ে যায় মিশমি। আলভির হাততালি দিয়ে বলে, আমার প্রতিভা দেখিস মিস। মিশমি আলভি প্রত্যুত্তরে হেসে দেয়। আলভি বলে, তাহলে যাই এবার। না, বাবার সাথে কথা বলতে পারিনি তখন। আগে একটু কথা বলে আসি। আচ্ছা যাও। মিশমি মোহনাকে নিয়ে হাসপাতালে যায়। বাবার সাথে টুকটাক কথা বলার সময় রেনুমা বেগমের দিকে তাকান। তার দৃষ্টি নিচের দিকে স্থির। মিশমির দিকে তাকাচ্ছে না। কথা বলা শেষ করে বাইরে বেরিয়ে আসে। মিশমি আসতে গাড়ি স্টার্ট দেয় আলভি। গন্তব্য এখন নোয়াজকে খোঁজা। মিশমির মনে অজানা অনুভূতিগুলো দানা বেঁধে আছে। ভয়, আনন্দ, সবকিছুর সংমিশ্রণ একসাথেই হচ্ছে। মিশমির বলা ঠিকানাতেই আলভি গাড়ি থামায়। বাংলা বাড়িতে এসে মিশমি আগে গাড়ি থেকে নামে। গেটে দাঁড়ানো দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা নোয়াজ আছে? দারোয়ান চাচা একটু বিরক্ত নিয়ে তাকালো মিশমির দিকে। এর আগে দৌড়াচ্ছে নোয়াজের সাথে এই বাংলা বাড়িতে ছিল, সেটা সে দেখেছে। হয়তো অন্যান্য মেয়েদের মতো মিশমিকেও সে খারাপ মেয়ে ভাবছে। মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে উত্তর দিলেন, কেন? তুমি যখন ছোট সাহেবের সাথে ছিলে তখন কারো ভেতরে যাওয়া পারমিশন ছিল না। এখন ছোট সাহেবের সাথে অন্য মেয়ে আছে, কারো ভেতরে যাওয়া পারমিশন নাই। নোয়াজের সাথে অন্য কোনো মেয়ে আছে শুনে বুকে মজুদ দিয়ে উঠল মিশমি। মিশমি আগে থেকে জানে নোয়াজ কেমন। আগে কখনোই খারাপ লাগেনি এসব ভেবে বা জেনে, কিন্তু আজ লাগছে। শুধু খারাপটাই লাগছে না, বরং বেশি কষ্ট হচ্ছে। কারণ বুঝতে কষ্ট হয় না মিশমির আগে নোয়াজের প্রতি ওর কোনো ভালোবাসা ছিল না, কিন্তু এখন আছে। হয়তো এর জন্যই কষ্ট হচ্ছে এত। মানুষ খারাপ পথে খুব সহজে যেতে পারে, কিন্তু সেই পথ থেকে বেরিয়ে আসা কঠিন। কিন্তু মিশমিকে চেষ্টা করতে হবে, নিজের সবটা দিয়ে চেষ্টা করতে হবে নোয়াজকে এই পথ থেকে ফিরিয়ে আনার। আলভি আরো আগে মিশমির পাশে এসে দাঁড়িয়েছে। মিশমিকে চুপ থাকতে দেখে আলভি বলল, আমি ওনার কথায় কিছুই বুঝলাম না মিশনি। আলভির কথার উত্তর দিল না মিশমি। দারুণ চাচাকে বলল, আপনি নোয়াজকে আমার কথা বলেন। আমার কথা শুনলে ও আমাকে ভেতরে যাওয়ার পারমিশন দেবে। ছোট সাহেবকে এখন ডাকলে সে রাগ করবে। এমনি তার অনেক রাগ, পরে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। মিশমি এবার কড়া গলায় বলে, আমি যাবই ভেতরে। ছোট সাহেব যখন বের হবে তখন দেখা করো। মিশমি রীতিমতো তার সাথে চেঁচামেচি শুরু করে দিয়েছে। আলভি মিশমিকে শান্ত করে বলল, আমরা বরং অপেক্ষা করি। কিন্তু কতক্ষণ এভাবে অপেক্ষা করব? আমি নোয়াজের কাছে যাব। মিশমি প্রায় কান্না করে দিচ্ছিল। দারুণ চাচার হয়তো মায়া লাগলো। তিনি বলেন, দাঁড়াও, আমি ফোন করে দেখি পারমিশন দেয় নাকি। আলভি বলল, হ্যাঁ প্লিজ একটু চেষ্টা করে দেখুন। কিছুক্ষণ পর দারুণ চাচা ফিরে এসে বলল, যাও, পারমিশন দিয়েছে।
মিশমি খুশিতে ধন্যবাদ দিয়ে ভেতরে যায়। দরজায় বেশ কয়েকবার নক করার পর দরজা খুলে দেয় একটি মেয়ে। দরজা থেকে দাঁড়িয়ে মিশমি দেখতে পায় নোয়াজ বিছানায় বসে বসে সিগারেট খাচ্ছে। নোয়াজ বিছানা ছেড়ে উঠে আসে, মেয়েটির সামনে থেকে সরে যায়। মিশমি চোখের কোণে পানি চিকচিক করছে। নোয়াজ সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে, ও তুমি, তা হঠাৎ কি মনে করে? এসব কি? আপনি অন্য মেয়ের সাথে? হ্যাঁ তো, তোমার প্রয়োজন শেষ, তুমি চলে গিয়েছো। এখন আমি কিভাবে আমার লাইফ লিড করব সেটা আমার বিষয়। তুমি হঠাৎ এখানে কেন সেটা বলো, আবার কোন প্রয়োজনে এসছো? শেষ কথাগুলো একটু ব্যঙ্গ করেই বলল নোয়াজ। আমি আপনার কাছে প্রয়োজনে আসি? তাছাড়া আর কি, মানুষের তো একটু কৃতজ্ঞতাবোধ থাকে, তোমারও তো সেটাও নেই। উদা হওয়ার আগে একটু জানাতে তো পারতে। আপনি আমাকে ভুল বুঝছেন। ছলনা ময়দের চেনা খুবই মুশকিল। আমি আপনার সাথে কোনো ছলনা করিনি। অযথা তর্ক করতে ভালো লাগছে না। কত টাকা লাগবে এখন সেটা বলো। আমি আপনার কাছে কোনো টাকার জন্য আসিনি। যে জন্য এসেছিলাম সেটা না জানিয়ে বেশ ভালোই হয়েছে। মেয়েদের নিয়ে রাত কাটানো, টাকা উড়ানো, এগুলোই তো আপনার জীবন। ভালোবাসা বলতে না আপনি কিছু জানেন আর না কিছু বোঝেন আপনি। কথাগুলো বলেই মিশমি বাড়ি থেকে বের হয়ে যায়। আলভি দারুণ চাচার সাথে দাঁড়িয়ে কথা বলছিল। মিশমির বুকটা ভারী হয়েছিল, যে কোনো মুহূর্তে চোখের মেঘগুলো বৃষ্টি হয়ে নামবে। মিশমিকে এভাবে বেরিয়ে আসতে দেখে আলভি বলে, কি হয়েছে মিশনি? আমি বাড়ি যাব। নোয়াজ কোথায়? আমি বাড়ি যাব, আপনি নিয়ে যাবেন কিনা? কি হয়েছে সেটা তো বলবে। ধ্যাৎ, মিশমি কান্না করতে করতে হাঁটা শুরু করে। আলভি কি করবে কিছুই বুঝতে পারছে না। দারুণ চাচাকে বলল, চাচা প্লিজ নোয়াজের নাম্বারটা দেবেন? আচ্ছা তুলো। আলভি নোয়াজের নাম্বার নিয়ে গাড়িতে উঠে মিশমি পেছনে পেছন যায়। মিশমির কাছে গিয়ে বলে, গাড়িতে ওঠো। মিশমি কিছু না বলে গাড়িতে উঠে বসে। নির্বের চোখের পানি ফেলে মিশমিকে এমন কিছু জিজ্ঞেস করলে আরো বেশি কাঁদবে। তার চেয়ে বরং শান্ত হোক, তারপর জিজ্ঞাসা করা যাবে। মিশমি রুমে গিয়ে দরজা চাপিয়ে দেয়। আলভি ওর মাকে বলে ওর কাছে এখন না যেতে। আলভি নিচেও বেরিয়ে যায় বাড়ি থেকে। নোয়াজের নম্বরে বেশ কয়েকবার ফোন দেয়। নোয়াজ কল রিসিভ করে বলে, হ্যালো। নোয়াজ, হ্যাঁ আপনি কে? আমি আলভি। আপনি আমাকে চিনবেন না। আমি আপনার সাথে দেখা করতে চাই, যদি একটু সময় দিতেন। কি দরকার? দেখা হলেই বলবো। ঠিক আছে। নোয়াজ আর আলভি মুখোমুখি বসে আছে। নোয়াজ দেখতে মাশাআল্লাহ, যে কোনো মেয়ের নজর কাড়ার জন্য নোয়াজের মতো ছেলে যথেষ্ট। আলভি যে নোয়াজের থেকে কম সুদর্শন সেটাও কিন্তু নয়, কিন্তু নোয়াজের সৌন্দর্য নিজে খুঁজে বের করা মুশকিল। নোয়াজ টেবিলের পর হাত রেখে বলে, তারপর বলুন মিস্টার আলভি, কে যেন দেখা করতে চাইলেন? আসলে আমি মিশনির ব্যাপারে কথা বলার জন্য আপনাকে ডেকেছি। আপনি মিশমির কে? প্রশ্নটাকে অনেক কঠিন মনে হলো আলভির। সত্যি তো, মিশমি আলভির কি হয়? এমন কোনো সম্পর্কই তো ওদের মধ্যে নেই। এমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাও আবার নোয়াজের সামনে, সেটা ভাবিনি আলভি। আলভি উত্তরে বলে, আমি ওর শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, আপনার সাথে মিশনির আজ কি হয়েছে? কি হবে? কিছুই না। দেখুন, আপনাদের মধ্যে সম্পর্ক কি বা আজ কি হয়েছে সেটা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ওর কথা আমার শুনতে ইচ্ছা করছে না, স্বার্থবাদী একটা মেয়ে। আপনি ভুল। আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথা শুনুন। এরপর মিশমির সাথে ঘটে যাওয়া সব কথা নোয়াজকে বলে আলভি। এটাও বলে যে মিশমি নোয়াজকে কতটা ভালোবাসে। সব শুনে নোয়াজের নিজের প্রতি রাগ হচ্ছে। কি করে পারল এভাবে মিশমিকে কষ্ট দিতে? নোয়াজ বিনয়ী স্বরে বলল, মিশমি এখন কোথায় আপনি জানেন? আমার বাসায়। আমি ওর কাছে যেতে চাই। শিওর, চলুন আমার সাথে। সন্ধ্যা 7টা। পুরো রুম অন্ধকার করে ফ্লোরে হাঁটুতে মুখ গুজে বসে কাঁদছে মিশমি। আয়েশা বেগম বেশ কয়েকবার এসে জিজ্ঞেস করে গেছে, মিশমির কাছ থেকে কিছু জানতে পারেনি। আলভির সাথে আলভির বাসে এসেছে নোয়াজ। আলভির রুমে গিয়ে মিশমির সামনে হাঁটু গেড়ে বসে। আলভির রুমে লাইট অন করে দেয়। মিশমি তুলে তখনও তাকেনি, আর নোয়াজকেও দেখেনি। নোয়াজ যখন মিশমির মাথা উঁচু করে তখন নোয়াজকে দেখতে পাই। এখানে নোয়াজকে দেখে বেশ অবাক হয় মিশমি, কিন্তু অভিমানের পাহাড়ে চাপা পড়ে যায় বিস্ময়। নোয়াজের হাত ছিটকে ফেলে দেয় মিশমি। যতবার নোয়াজ ধরতে যায় মিশমি ততবারই সরিয়ে দেয়। কাঁদতে কাঁদতে বলে, একদম আমায় ছোবেন না, ধরবেন না আমায়। নোয়াজ এবার জোর করে টেনে মিশমিকে বুকে নেয়। নোয়াজের থেকে নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছোড়াছুড়ি করছে। ছাড়েন আমায়, ছাড়েন। আপনার জন্য কত মেয়ে আছে, আমি তো স্বার্থপর। নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করেছি আমি। সরে যান আপনি আমার থেকে। আমি সরি তো জান, এবার আমাদের মাফ করে দাও, আর কখনো এমন ভুল হবে না।
আমি সেই সুযোগই দেব না। আপনি ছাড়েন আমায়। সরি প্লিজ, আর কাঁদে না। মিশমির কপালে গালে ঠোঁট ছুঁয়ে দেয় নোয়াজ, চোখের পানি মুছিয়ে দেয়, আবার বুকে জড়িয়ে নেয়। একটাবার সুযোগ দেওয়া চান, এমন কখনোই আর হবে না। প্রয়োজনে এখন যত খুশি আমাকে মারো, বকো। মিশমি এবার আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না, নীরবে চোখের পানি ফেলছে। মিশমির এক হাত নোয়াজের পিঠে রেখে আলতো করে মিশমিও জড়িয়ে ধরে। সবাই শুধু আমাকেই কষ্ট দেয়, আপনিও আমাকে কষ্ট দেন। আর দিব না তো, সত্যি বলছি, আর কষ্ট দিব না। মিশমি জোরে শব্দ করে কেঁদে দেয়, কান্নারত অস্পষ্ট স্বরে বলে, ভালোবাসি নোয়াজ, ভালোবাসি। আমিও ভালোবাসি পাগলিটা। মিশমি চোখ বন্ধ করতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। যখন চোখ খুলল, নজর গেল দরজার দিকে। আলফি দাঁড়িয়ে আছে। আলফি চোখের ভাষা অস্পষ্ট, কিন্তু ঠোঁটের কোণে হাসি। মিশমি চোখের ভাষা, হাসি, কান কোনোটাই বুঝতে পারে না, কিন্তু এটা বুঝতে পেরেছে যে নোয়াজের ভুল আলফি ভেঙেছে। নোয়াজ মিশমিকে ছেড়ে দুহাতে চোখের পানি মুছে দিচ্ছে। আলফি তখন ভেতরে প্রবেশ করে। কান্নাকাটি হয়েছে তোমাদের? আলভির কথা শুনে নোয়াজ হাসলো। মিশমি লজ্জা পায়। আলভিকে উদ্দেশ্য করে বলল, আমি মিশমিকে নিয়ে যেতে চাই। আপনার ভালোবাসার মানুষ আপনি নিয়ে যেতে পারেন। কোথায় নিয়ে যাবেন? আমার বাসায়। আমি আজই মিশমিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। পরিবারকে না জানিয়ে? পরিবারকে জানাতে গেলে ঝামেলা হবে। আগে মিশমিকে পুরোপুরি নিজের করে নিই, তারপর না হয় সব ঝামেলা মোকাবেলা করব। আপনারা যেটা ভালো মনে করেন। নোয়াজ মিশমির দিকে তাকিয়ে বলে, তোমার কোনো সমস্যা নেই তো? বাবাকে না জানিয়ে বিয়ে করতে পারবো না। উত্তরে আলভি বলল, তোমার বাবাকে বোঝানোর দায়িত্ব না হয় আমাকে দাও। নোয়াজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, অনেক ধন্যবাদ আলভি। তাহলে চলুন যাওয়া যাক কাজী অফিসে। হ্যাঁ চলুন। কাজী অফিসে আলভি, অভিসহ নোয়াজের আরও কিছু বন্ধু সাক্ষী হিসেবে ছিল। কোনো কিছু ভাবা ছাড়াই চোখের পলকে বিয়েটা হয়ে গেল। সবে মিলে রাতের খাবার খেয়ে মিশমিকে নিয়ে নিজের বাড়ির দিকে গেল। বাড়ি গেটের সামনে গাড়ি যেতেই দারোয়ান গেট খুলে দিল। জানালার কাছ দিয়ে মিশমি দেখতে পাচ্ছিল সুবিশাল বাড়িটা। নোয়াজের যে বড়লোক সেটা বুঝতে কোনো সমস্যা হলো না। ভয়টা মিশমির এখানেই। নোয়াজ যেখানে এত বড় লোকের ছেলে, সেখানে মিশমিদের কিচ্ছু নেই বললেই চলে। মিশমিকে বিয়ে করাটা ঠিক হলো? মেনে নিবে কি এই বাড়ির লোকজন মিশমিকে? নোয়াজ গাড়ির দরজা খুলে বলল। নামো। মিশমি মৃদু হেসে নেমে দাঁড়ালো। গাড়ির দরজা লাগিয়ে দিয়ে মিশমির হাত শক্ত করে ধরল। এতক্ষণ মিশমি যে ভয়টা পেয়েছে সেটা একটু হলেও কমেছে। নোয়াজের শক্ত করে হাত ধরাটা মনে হচ্ছে ভয়টা ভরসায় পরিণত হলো। হয়তো মিশমি যেটা ভাবছে সেটা ভুল। সুখ বুঝি মিশমিকে ধরা দিবে। দরজা নক করতেই মধ্যবয়সী এক লোক দরজা খুলে দিল। পরনে পুরনো লুঙ্গি ফতো আর কাঁধে একটা গামছা, দেখে মনে হচ্ছে এই বাড়িতে কাজ করে। নোয়াজ মিশমিকে নিয়ে ভেতরে গেল। ড্রয়িং রুমে টিভি দেখছিল নোয়াজের বাবা মা। মিশমি দূর থেকে তাদের দেখছিল। বয়স লোক, কারোর চেহারা বা শরীরে একদম বয়সের ছাপ নেই। নোয়াজ তাদের সামনে গিয়ে দাঁড়াতেই তার একটু হক চুকিয়ে গেল। নোয়াজের মা বলল, গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে আসতে নিষেধ করেছিলাম নোয়াজ। বাংলো বাড়িটা কি জন্য ফাঁকা রেখেছি? তোমার জন্যই তো। যত খুশি গার্লফ্রেন্ড নিয়ে সেখানে টাইম স্পেন্ড করো, কিন্তু বাসায় নিয়ে আসছো কেন? মা, তুমি না জেনে এত সব কথা বলছো। গার্লফ্রেন্ড হলে অবশ্যই বাড়িতে আনতাম না। তাহলে ওকে? ওর নাম মিশমি, আমার বউ। এবার নোয়াজের বাবা তেলে বেগুনে চলে উঠলেন। বসা থেকে দাঁড়িয়ে নোয়াজকে ধমকে বললেন, ড্রিঙ্ক করে কি বাসায় এসেছো? না বাবা, আজ আমি একটু ড্রিঙ্ক করিনি। যা বলছি সব শখ কেনে। এই মেয়ের কোয়ালিফিকেশন কি? বাবা কি করে? বাড়ি কোথায়? ওর কোয়ালিফিকেশন কি, বাবা কি করে, বাড়ি কোথায়, এসব আমার কাছে ইম্পর্টেন্ট নয়। তাই জানার প্রয়োজন মনে করিনি। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মিশমি। আমি ওকে ভালোবেসেছি, সারা জীবন আমার কাছে থাকবে। আমি ওকে জানি। তাই তুমি যদি আমায় জিজ্ঞেস করতে মিশমি কেমন, তাহলে হয়তো আমি উত্তর দিতে পারতাম। একটা সিরিয়াস প্রশ্নের উত্তর তুমি নিশ্চয়ই এরকম হেয়ালিভাবে দিতে পারো না। একটা সহজ বিষয়কে তুমি অযথাই জটিল করছো বাবা। কোথা থেকে না কোথা থেকে একটা মেয়েকে ধরে এনে বলবে আমার বউ, আর আমি সেটাই মেনে নিব? না, তা কেন? আমার কাছে প্রমাণ আছে। এই দেখো, বিয়ের কাগজপত্র। নুয়াজ, তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। নোয়াজের মা এবার মিশমিকে প্রশ্ন করে, তোমার বাড়ি কোথায়? মিশমির উত্তরের আগে নোয়াজ বলে, যা প্রশ্ন করার আমায় করো। কেন বোবা মেয়েকে বিয়ে করছো? না, তবে তোমাদের প্রশ্নের সম্মুখীন ওকে করতে চাই না। এনিওয়ে, আমি খুব টায়ার্ড, ঘরে যাচ্ছি।
নোয়াজ মিশমিকে নিয়ে ঘরে যায়। পেছন থেকে নোয়াজের বাবা মা দুজনই খুব রাগারাগি করছে। নোয়াজের বাবা ওর মাকে বলছে, তোমার জন্যই আজ ছেলের এত অধপতন, মান সম্মান সব শেষ করে দিলা। আল্লাহ ভালো জানে কোন ফকিন্নির মেয়েকে ঘরে তুলে এনেছে। ঘর থেকে সব স্পষ্ট শুনতে পাচ্ছি মিশমি। কথাগুলো কাটার মতো লাগছে। মনে হচ্ছে মিশমি বড় কোনো ভুল করে ফেলেছে। নোয়াজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বলে, যাও ফ্রেশ হয়ে এসো। আমি বাসায় যাব। কি? আমি বাসায় যাব। আপনার বাবা মা আপনাকে কত কিছু বলেছে। আমার মনে হয় আমাদের বিয়ে করাটা ঠিক হয়নি। থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেবো বেয়াদব। আমি তোকে ভালোবাসি, সেটা তুই জানিস না? কে কি বলছে সেগুলো নিয়ে ভেবে আমায় ছেড়ে যাবে? নোয়াজের হঠাৎ করে তুই তুকারি করে বলাতেই মিশমি বুঝে যায় নোয়াজ খুব রেগে গেছে। তাই কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। নোয়াজ নিজের রাগকে কন্ট্রোল করে বলে, চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মিশমি কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। নোয়াজ ড্রয়িং রুমে গিয়ে টি টেবিলে লাথি দিয়ে বলে, আর কোনো শাউট যেন এই বিষয় নিয়ে না হয়। আমার লাইফ আমি কিভাবে লিড করব সেটা এখন থেকে আমার বিষয়। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমায় বলো। আমি মিশমিকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। আমাদের থেকে 2 দিনের ওই মেয়েটা তোমার কাছে বেশি হয়ে গেল। হ্যাঁ হলো, কারণটা না হয় নিজেদের জিজ্ঞেস করো। আর ফ্যামিলি সম্পর্কে জানতে চাচ্ছ? তাহলে শোনো, কিছুই নেই ওদের। ও নিঃস্ব, শুধু আমায় নিয়ে পরিপূর্ণ। আর কিছু আছে জানার? তুমি কি সোসাইটির বিষয়টা দেখলে না? সোসাইটি? যাক, এসব নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। আর যেন কোনো চেঁচামেচি না হয় বলে দিলাম। কথাগুলো বলে নোয়াজ রুমে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে নোয়াজ বিছানায় বসে সিগারেট খাচ্ছে। নোয়াজের পাশে বসে সিগারেটটা নিয়ে অ্যাশট্রেতে রাখে। সিগারেট খেলে কি আপনার রাগ কমে? নোয়াজ মুচকি হাসলো। না, শান্তি লাগে। আমি আপনার পাশে থাকার পরেও সিগারেট আপনাকে বেশি শান্তি দেয়? মিশমির একটা হাত নিজের হাতে নিয়ে নোয়াজ বলে, তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি বলেই তো তোমার গার্লফ্রেন্ড বানাইনি, বউ বানিয়ে নিয়ে এসছে। আমার মনে হচ্ছে পরিবারকে না জানিয়ে বিয়ে করাটা ঠিক হয়নি। তুমি কি আমার ছেড়ে যেতে চাচ্ছ? না, শুধু ভুলটার কথা বললাম। সব ভুলকে ভুলে যাও। ভালোবাসা এক হতে পেরেছি, এটাই সত্যি। মিশমি কিছু বলে না। নোয়াজের বুকে মাথা রেখে বাড়ি জমালো ঘুমেতে সে। সকালে মিশমি ঘুম থেকে উঠে দেখে নোয়াজ পাশে নেই, ওয়াশরুমে বা বেলকনিতেও নেই। এত সকালে কোথায় গেল? বিছানায় উঠে বসতে পাশে টি টেবিলে দেখলো একটা চিকুট খুলে সেখানে লেখা আছে, সরি বউ, জরুরি একটা কাজ থাকায় সকাল সকাল বের হতে হলো। আর তোমায় বলে আসিনি কারণ তোমার ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। রাগ করো না প্লিজ, ভালোবাসি বউটা। চিরকুট পরে হেসে ফেল মিশমি। বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে নোয়াজকে ফোন করলো। নতুন ফোনটা আলফি কিনে দিয়েছিল। ফোন দেখতেই আলফির কথা মনে হলো। নোয়াজ ফোন রিসিভ করছে না দেখে মিশমি আলফিকে কল দিতে যায়। তখনই নোয়াজ কল করে। হ্যালো, গুড মর্নিং জান। গুড মর্নিং। কখন উঠলে? এক্ষুনি উঠেই চিরকুট দেখে আপনাকে ফোন দিলাম। আচ্ছা, আমি কালচের খালাকে বলে এসেছি তোমার ব্রেকফাস্ট দিতে। তুমি ফ্রেশ হয়ে নাও কেমন? আচ্ছা, রাখি তাহলে। ঠিক আছে। এই শোনো, কি? ভালোবাসি। আমিও ভালোবাসি। এই এই এই, কি? একটা চুমু দাও। অসভ্য। বলে মিশমি ফোন কেটে দেয়। ফ্রেশ হয়ে এসে দেখে ঘরে খাবার রাখা। নিশ্চয়ই কাজের খালা রেখে গেছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় বসে মিশমি। 9-10 বছর বয়সী একটা মেয়ে পানির জগ নিয়ে ঘরে প্রবেশ করে। জগ রেখে কোনো কথা না বলেই চলে যাচ্ছিল। তখনই মিশমি ডাকে, শোনো। মেয়েটা পেছন ঘুরে বলে, কিছু কইবেন ম্যাডাম? এদিকে এসো। মেয়েটা মিশমির দিকে এগিয়ে গিয়ে বলে, কেন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম বলছো কেন? এই বাড়িতে এটাই নিয়ম স্যার, ম্যাডাম ছাড়া কিছু কম যাইব না। ও, আমার বেলায় নিয়মটা আমি চেঞ্জ করলাম। তুমি আমাকে আপু ডেকো কেমন? ছোট স্যার যদি বকে? বকবে না। তোমার নাম কি? নাইমা। আপনার নাম কি? মিশি। এই নাম আমি আগে কোনোদিন শুনি নাই, কিন্তু আপনার নামটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। তুমি এ বাড়িতে কাজ করো? হ, মায়ের লগে টুকিটাকি কাম করি। পড়ো না? পড়ি তো। আচ্ছা, পড়ার বিষয়ে কোনো হেল্প লাগলে জানাবে আমায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি এখন যাও। একটা কথা কই আপু? বলো। আপনি অনেক সুন্দর। এটা বলে জিভায় কামড় দিয়ে দৌড় দিল নাইমা। নাইমার পাগলামি দেখে মিশমি হেসে ফেল। খাওয়াকে আলফিকে ফোন দিল। আলফি কল কেটে দিয়ে ব্যাক করে বলল, বাবা, কিসমিসের কি আমার কথা মনে পড়লো?
মনে না পড়ার কি আছে? না তা নয়, নতুন নতুন বিয়ে হলো, এখন তো স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ব্যস্ত থাকবে। তাই বলে আপনাদের ভুলে নিশ্চয়ই যাব না। তা তো জানি, মজা করলাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো আছি। আজ হসপিটালে আসবে? হ্যাঁ, কাল নোয়াজকে বলেছি, কিন্তু বাবা যদি কোনো রিয়াক্ট করে। আমি আছি তো, চিন্তা করো না। খেয়েছো তুমি? না, খাবো। আপনি? খেয়েছি। শ্বশুরবাড়ির লোকজন কেমন? ভালো। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ চুপ থেকে আলভি বলল, শোনো মিশনি, তোমাকে একটা কথা বারবার বলেছি, এখনো বলছি, সব জায়গায় নরম হয়ে থেকো না। কখনো কোনো সিচুয়েশনে হতাশ হবে না, ভেঙে পড়বে না। সব সিচুয়েশনে মনোবল দৃঢ় রাখবে। মিশমি ছোট্ট করে শ্বাস নিয়ে বলল, হুম। এখন তাহলে খাও তুমি, আমি হাসপাতালে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। খাবার একবার মুখে তুলতে শুনতে পেল শাশুড়ি কার কাছে যেন কেঁদে কেটে বলছে, বারবার কি ওর এসব অত্যাচার সহ্য করা যায় বল? যখন যা মনে চাইবে তাই করবে। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই দিয়েছি, শেষমেশ যা একটু সম্মান ছিল সেটাও শেষ। কোন এক জায়গায় কোন ফকিন্নি নিয়ে আসছে কে জানে, কিন্তু কিছু বলতে গেলে উল্টো রাগ দেখাচ্ছে। তুমি কান্না করো না, আমি দেখছি। মিশমি রুমে দরজায় একটা মেয়েলি কণ্ঠ বলল, ভেতরে আসবো? জি। মেয়েটা ভেতর এসে বলল, তুমি মিশমি? হুম। আমি নোয়াজের বোন। কতদিন ধরে চিনো নোয়াজকে? 2 বছরের মতো। বড়লোক ছেলে দেখে গলায় ঝুলে পড়লে? আপু, আপনি নোয়াজের বোন, তাই আশা করব আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আমি ভুলে যাই আপনি নোয়াজের আপন কেউ। থ্রেট করছো আমায়? জি না, আপনাকে থ্রেট করার সাধ্য আমার নেই। শোনো মেয়ে, স্বামীর সংসার আমারও আছে, বিয়ে বিষয়টা হয় সমানে সমানে। তুমি কোন সাহসে নোয়াজকে বিয়ে করলে? স্বামী সংসার সমানে সমানে হয়? ভালোবাসা নিশ্চয়ই সমানে সমানে হয় না। মুখে মুখে তর্ক করছো? উত্তর দেয়াটাকে যদি তর্ক বলে, তাহলে নিশ্চুপ থাকাকেও অসম্মান বলে। আমি তো আপনাকে অসম্মান করতে পারি না। আমার সাথে সাহস দেখাতে এসো না। বেশি ডানা মেলে উঠতে চাইলে ডানা ছেটে দিতেও আমি জানি। তুমি তো আমায় চেনো না। না চেনার তো কিছুই নেই, আপনি নোয়াজের বোন। আপনাকে চেনার জন্য এতটুকুই যথেষ্ট। আর হ্যাঁ, আমি শুনেছি মেয়েদের বিয়ে হয়ে গেলে নাকি পর হয়ে যায়, তখন তার সব অধিকার প্রায়োরিটি থাকে শ্বশুর বাড়িতে। আপনিও তো বিবাহিত, তাই এত সাহসিকতা এই বাসায় দেখিয়েন না, অন্তত আমার সাথে তো নয়ই। নোয়াজের বোন রাগে মিশমিকে বাজে গালি দিল। মিশমি মৃদু হেসে বলল, এমন ভাষায় কথা বলে নিজেকে বস্তির মেয়ে বলে দাবি না করলেই কি নয়? তোমার এত বড় সাহস, তুমি আমায় বস্তির মেয়ে বলছো? আমি বলিনি তো, আপনার ব্যবহার বলে দিচ্ছে। নোয়াজের বোন যখন রাগে মিশমির দিকে এগিয়ে যায় তখনই নোয়াজ রুমে আসে। বোনকে উদ্দেশ্য করে বলে, নিশি তুই এখানে? নিশি নোয়াজের কাছে গিয়ে বলল, কি মেয়েকে বিয়ে করে এনেছিস যার মধ্যে কোনো ম্যানার্সও নেই? নোয়াজ গায়ের স্যুট খুলতে খুলতে মিশমিকে বলল, কি হয়েছে? নিশি এবার রেগে বলল, তুই ওকে কেন জিজ্ঞেস করছিস? কথা তো আমি তোর সাথে বলছি। নোয়াজ এবার টাই খুলতে খুলতে বিছানায় বসলো। হ্যাঁ বল, শুনছি। তুই কাউকে না বলে এইভাবে বিয়ে করলি কেন? জানি বিয়ে করলে কি হতো। কি হতো মানে? কাকে বিয়ে করবি না করবি তা তো আমাদের দেখতে হবে। মেয়ের কি আছে কি করে এসব জানা প্রয়োজনীয়। ঠিক, এই জন্যই তোদের জানানোর প্রয়োজন মনে করিনি। আমি বুঝতে পারতেছি না তোদের এত সমস্যা কোথায়। বিষয়টা এখানে শুধু সমস্যার না, হুটহাট কাউকে নিয়ে এসে বউ দাবি করলে তো হয় না, তার মধ্যে যদি হয় এমন 3rd ক্লাস একটা মেয়ে। দেখ নিশি, ঠান্ডা মাথায় একটা কথা বলি, নিজের লিমিট ক্রস করিস না। এতদিন পর শ্বশুরবাড়ি থেকে আসছিস, ভালো মতো রান্নাবান্না করবে, খাবি, সবার সাথে আড্ডা দিবে, কদিন থেকে চলে যাবে। আমার পার্সোনাল লাইফ থেকে ঘাটাতে আসবি না। ও আচ্ছা, এখন আমি পর হয়ে গেছি তাই না? হোস নেই, কিন্তু হতে বাধ্য করিস না। মা ঠিকই বলেছিল, তোর কাছে এই 2 দিনের মেয়েটার মূল্যই বেশি। তাহলে আর কথা বাঁচাচ্ছিস কেন? আমি তো এটাই বুঝতে পারছি না, এই মেয়েটার মধ্যে এমন কি আছে? ওর মধ্যে ভালোবাসা আছে। তুই কি বলতে চাচ্ছিস? আমরা তোকে ভালোবাসি না? ভালোবাসিস তো, নিজেদের স্বার্থে। নিশি এবার একটু চেঁচে বলে, বেশি বেশি বলে ফেলতেছিস। আমার সাথে গলা নিচু করে কথা বলবি নিশি। যা আমার সামনে থেকে এখন যা, তোকে আমার সহ্য হচ্ছে না। তা হবে কেন, এখন তো বউ আছে। তুই কি যাবি? হ্যাঁ যাব, চেনা হয়ে গিয়েছে তোদের, আর বুঝতেও পেরেছি এই বাড়িতে আমার জায়গাটা কোথায়। নিশি কথাগুলো বলে প্রায় কাঁদতে কাঁদতে চলে গেল। মিশমির খারাপ লাগলো,
হাজার খারাপ হোক, কিন্তু ভাইয়ের থেকে এমন ব্যবহার তো বোনের জন্য কষ্টদায়কই। তার মধ্যে আবার এভাবে তাড়িয়ে দিল। মিশমি নোয়াজের দিকে ঘুরে বসে বলল, এভাবে তাড়িয়ে দেওয়াটা ঠিক হলো না। ওকে একটু বুঝিয়ে বলতে পারতেন। এতক্ষণ কিছু কথা বললো, সেটা শোনোনি? সব তো আমার জন্যই হয়েছে। আমাকে বিয়ে করেছেন বলেই তো বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বারবার এই কথা কেন বলতেছো বলো তো? তুমি কি আমাকে ছেড়ে যেতে চাইছো? আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। নোয়াজ মিশমি দুকালে আলতো করে হাত রেখে বলে, যে যাই বলে পাগলি, কখনো কারো কথা নিজেকে অপরাধী ভেবো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই চিরন্তন সত্য। আমার ভয় করে যদি আপনি কখনো আমায় ছেড়ে যান। ছেড়ে গেলে আগে যেতাম, আগে যখন পারিনি আর কখনো পারবো না। সত্যিকারের ভালোবাসাতে ঠুনকো নয়। বিকেলে নোয়াজ আর মিশমি রেডি হয়ে হাসপাতাল যায়। হাসপাতালে গেটের সামনে আলভি দাঁড়িয়েছিল। ওদের থেকে হাত নাড়িয়ে কাছে আসে, মুখে হাসি রেখা টেনে বলে, কেমন আছো হ্যাপি কাপল? মিশমি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। চলুন ভেতরে যাই। তোমার পারমিশন ছাড়াই একটা কাজ করে ফেলেছি মিশনি। কি? তোমার বাবাকে আমার বাসায় শিফট করেছি। সেখানে তোমার মা আর মোহনাও আছে। কেন? দেখো, এখন তো তুমি নোয়াজের সাথেই থাকবে। তোমার বাবাকে দেখার মতো কেউ নেই। ওইদিকে আমার বাবা বিজনেসের কাজে প্রায়ই বাইরে থাকে, মা বাসায় একা থাকে। ওরা থাকলে বাড়িটা ভর্তি থাকবে। তোমার বাবার ঠিকমতো চিকিৎসাও করতে পারবো আমি। এর মাঝে নোয়াজ বলে, না ভাই, আপনার তো কষ্ট করতে হবে না, আমি একটা ফ্ল্যাট কিনে দেবো। মেশমির বাবা মা আর বোন সেখানে থাকবে। আলভি মৃদু হেসে বলে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তারা আমার কাছে থাকুক। নোয়াজ কিছু বলার আগে মিশমি বলল, বেশ, আপনার কাছেই থাকবো। অনেক ধন্যবাদ কিসমিস। এরপর তিনজন মিলে আলভির বাসে যায়। নোয়াজ আর মিশমি গিয়ে আগে বাবাকে সালাম করে। মিশমি অপরাধীর মতো মাথা নিচু করে আছে। মিশমির বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন আছিস রে মা? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? ভালো আছি। তিনি নোয়াজকে উদ্দেশ্য করে বললেন, ভালো আছো? জি আপু, ভালো আছে। আপনার শরীরের অবস্থা কেমন বলুন তো? হ্যাঁ, অনেক ভালো। আলবি যে সেবা যত্ন করে, তাতে কি আর খারাপ থাকার জো আছে? মিশমি নিচু স্বরে বলে, আব্বু, তুমি কি আমার উপর রেগে আছো? না মা, আলবি আমায় সব বলেছে। ভালোই করেছিস বিয়ে করে, নরক থেকে তো মুক্তি পেয়েছিস। বেশ অনেকক্ষণ ধরে ওরা একসাথে সময় কাটালো। তারপর সন্ধ্যার দিকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল। নোয়াজ মিশমিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে কি যেন একটা কাজ আছে বলে চলে গেল। মিশমি বাড়িতে যেতেই শাশুড়ি মা বললেন, এতক্ষণ কোথায় ছিলে? বাবার কাছে গিয়েছিলাম। নোয়াজ কোথায়? বলো, কি একটা কাজ না কি আছে? কাজ নাকি কোনো মেয়ের কাছে গিয়েছে, দেখো গিয়ে। কথাটা তিনি বিদ্রুপ করেই বলেন। মিশমির ইচ্ছে হলো না কোনো রকম তর্কে জড়াতে, তাই সোজা নিচের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় বসে রইল কিছুক্ষণ। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। চা বা কফি খেলে ভালো লাগবে। মিশমি সোজা রান্নাঘরের দিকে এগুলো। নাইমার মা রান্না করছিল। মিশমিকে দেখে বলল, কিছু খাইবেন? চা বা কফি আছে? থাকলে কোথায় আছে বলেন, আমি বানিয়ে নিচ্ছি। না না, আমি থাকতে আপনি বানাইবেন কেন? আমি বানাইয়া দিয়ে আসমুনে। আরে সমস্যা নেই, আমি বানাতে পারবো। ছোট স্যার জানলে রাগ করবো। আপনি যান, আমি বানাইয়া দিয়ে আসমু। অগত্যা মিশমি নিজের রুমে চলে আসলো। বসে বসে ফোন ঘাটছিল। তখন নাইমা দরজার সামনে এসে বলে, আপামনি আসুন। মিশমি দরজার দিকে তাকিয়ে বলে, এসো। নাইমা একটা বই নিয়ে এসেছে। বইয়ের পাতা বের করলো বলে, আমি এই ইংলিশটা পারতাছি না, কইয়া দিবেন? অবশ্যই বলে দিব। দেখি বইটা। মিশমি নাইমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে আর নাইমা হা করে মিশমির দিকে তাকিয়ে আছে। মিশমি সেটা খেয়াল করে মুচকি হাসলো, বলল, পড়ার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আপনি এত সুন্দর কেন? কথাটা বলে লাজুক হাসলো নাইমা। মিশমি শব্দ করে হেসে বলল, এতটাও সুন্দর নই। না, আপনি মেল্লা সুন্দর। চেহারার মধ্যেই কেমন জানি মায়া মায়া। তাই? আচ্ছা, এখন পড়ো। একটা কথা জিগাই, তুমি কি পড়তে এসেছো নাকি গল্প করতে এসেছো বলো তো? সত্যি কমু? হ্যাঁ। নাইমা কান চুলকাতে চুলকাতে বলল, আপনারে আমার অনেক ভাল লাগে, কিন্তু কি নিয়া আসুম আপনার কাছে, তাই পড়ার বাহানায় আইছি। মিশমি হেসে বলল, তুমি তো খুব দুষ্ট।
আচ্ছা তাহলে বই বন্ধ করো, গল্প করি। আইসা। নাইমা বই বন্ধ করার পর মিশমি জিজ্ঞেস করলো, কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে? আপনি কি অনেক বড় লোক? মিশমি বড় একটা শ্বাস নিয়ে বলল, না নাইমা, আমিও তোমাদের মতোই গরিব। তাইলে আপনি এত সুন্দর কেন? আমি দেখছি বড় লোকের মাইয়ারা সুন্দর হয়। তুমি ভুল দেখেছো, আল্লাহর সব সৃষ্টিই সুন্দর, তুমিও অনেক সুন্দর। শেষ বাক্যটি শুনে নাইমা যেন একটু লজ্জা পেল। আর একটা কথা জিগাই, বলো। আপনার কি আগে বিয়ে হয়েছিল? ধুর না, কি বলো এসব? আমি পড়িই মাত্র কলেজে। তাহলে ছোট স্যারে বিয়ে করলেন কেন? আপনার বিয়ে হয় নাই, আপনিও তো আবিয়াইতা পোলারে বিয়ে করবেন। মানে তোমাদের ছোট স্যার কি আগে বিয়ে করেছিলেন নাকি? আল্লাহ, আপনি জানেন না? তখনই নাইমার মা কফি নিয়ে রুমে আসেন। মাকে দেখে নাইমা বলে, ও মা দেহ, আপাই নাকি জানেই না ছোট স্যারের আগে বউ ছিল। নাইমার মা কফির মগটা টি টেবিলে রাখতে রাখতে নাইমাকে ধমক দিলেন, চুপ কর, কি যা তাকস? আর তুই এনে কে? যা করে যা। মেয়েকে ধমক দিয়ে মিশমির দিকে তাকিয়ে বলল, আপনি ওর কথা বিশ্বাস করেন না তো, কি কয় না কয়, ছোট মানুষ তো। মিশমি বসা থেকে উঠে দাঁড়ায়, নাইমার মায়ের উদ্দেশ্যে বলে, আপনি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে? না ম্যাডাম, কি লুকামো? কিছুই লুকাই নাই। আমি যাই, হ্যাঁ, তরকারি পুইরা যাইব। নাইমাকেও নিয়ে তিনি চলে গেলেন, কিন্তু নাইমা মিথ্যা বলেছে বলে মনে হলো না। কিছু তো একটা হয়েছে। নোয়াজ কি তাহলে সত্যি আগে বিয়ে করেছিল? কেউ তো কিছু জানালো না। মিশমির মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাত 10টার দিকে নোয়াজ বাড়িতে আসে। মিশমি তখন একপাশ হয়ে শুয়েছিল। দরজা চাপিয়ে দিয়ে বিছানায় গিয়ে মিশমিকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, বউটা কি আমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে? মিশমি নোয়াজের দিকে ঘুরে চোখে চোখ রাখে। নোয়াজ দুষ্টু হাসি দিয়ে মিশমির ঠোঁটে আলতো করে চুমু খায়। মিশমি তখনও নোয়াজের চোখের দিকে তাকিয়ে আছে। নোয়াজ যখন মিশমির গলার দিকে মুখটা এগিয়ে নিবে, তখন মিশমি নোয়াজকে বাধা দেয়। নোয়াজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় মিশমির দিকে। মিশমি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আগে বিয়ে করেছিলেন? মিশমির কথা শুনে নোয়াজ ভুরু জোয়ারা কিঞ্চিত বাঁকা করলো। মিশমি আবারও প্রশ্ন করল, আপনি আগে বিয়ে করেছিলেন কিনা? হঠাৎ এই প্রশ্ন কেন মিশমি? প্রশ্নের পিঠে প্রশ্ন করাটা আমার পছন্দ নয়, আমি উত্তর জানতে চাই। নোয়াজ এবার উঠে বসলো। মিশমি পেছন থেকে শার্ট খামচে ধরে টান দিতে নোয়াজ কিছুটা ঝুঁকে পড়ে মিশমির উপর। মিশমি অগ্নিরূপ ধারণ করে বলে, আমার চোখে চোখ রেখে উত্তরটা দিন। এমন জেদ করছো কেন? আমি বলেছি না প্রশ্নের পিঠে প্রশ্ন করবেন না আপনি। কথাটা চেঁচিয়ে বলল মিশমি। নোয়াজ এবার মিশমিকে নিয়েই বসলো। মাথা নিচু করে আছে। মিশমি তাকিয়ে আছে উত্তরের আশায়। অনেকক্ষণ চুপ থেকে নোয়াজ বলল, হ্যাঁ, বিয়ে করেছিলাম। মিশমি নিশ্চুপ। নোয়াজ মিশমির মুখটা দুহাতের মধ্য নিয়ে বলল, প্লিজ, আমি ভুল বলছো না। মিশমি এক ঝটকে হাত সরিয়ে দিল। নোয়াজের শার্টের কলার চেপে ধরে বলল, আমার থেকে এটা কেন লুকালেন? আপনার হাজারটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, সেটা জেনেও আমি আপনাকে ভালোবেসেছিলাম। তাহলে এই বিয়ের বিষয়টা কেন লুকালেন বলেন? মিশমি, রিল্যাক্স। কিসের রিল্যাক্স? হ্যাঁ, কিসের রিল্যাক্স? আমি যদি বিবাহিত হতাম, ছেলেদের সাথে ফিজিক্যাল রিলেশন করতাম, তাহলে আপনি মেনে নিতেন আমায়? বলেন, নিতেন মেনে? আজে বাজে কথা বলবে না মিশমি। আপনি করলে সেগুলো আজে বাজে না, অথচ আমি বললেই আজে বাজে। নোয়াজ মিশমিকে বুকের মাঝে জড়িয়ে নিল। প্লিজ, ঠান্ডা মাথায় আমার কথা শোনো। মিশমি ধাক্কা দিয়ে নোয়াজকে সরিয়ে দিল। চেঁচিয়ে চেঁচিয়ে বলল, ছোবেন না আমায় আপনি। আপনি বিয়ের কথা আগে জানালেন না কেন? কি হতো জানালে আগে? অন্তত আজকের মতো কষ্ট পেতে হতো না আমায়। দেখো মিশমি, ঠিক এই ভয়ে আমি সেদিন রাতে রেজিস্ট্রি পেপারে সাইন করে নিয়েছিলাম। মানে? দ্বিতীয় রাতে যে তুমি আমার বাংলাতে এসেছিলে, সেই রাতে রেজিস্ট্রি পেপারে সাইন করে নিয়েছিলাম, যাতে বিয়ের আগে জানতে পারলেও আমার ছেড়ে যেতে না পারো। আপনি কি এগুলো রিভেঞ্জ নিলেন? সত্যি বলতে তোমার উপর আমার আলাদা রাগ ছিল। আমার ইচ্ছে ছিল তোমায় বিয়ে করে কষ্ট দেওয়া, তোমার সামনে হাজারো মেয়ের সাথে কথা বলা, সারা রাত অন্য মেয়েদের সাথে কাটিয়ে সকালে বাড়ি ফেরা। মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও তার স্বামীর বা তার ভালোবাসা মানুষটির ভাগ কাউকে দিতে পারে না। তুমি এটা সহ্য করতে পারতে না। তোমার প্রতিটা বার করা রিজেক্ট আমার এগোতে লেগেছিল, চাপার রাগ জন্ম নিয়েছিল। তাই রাতে সুযোগ পেয়েও তোমার সাথে ফিজিক্যাল কোনো রিলেশনে জড়ায়নি। তোমার বিশ্বাস অর্জন করেছে। তোমার বাড়িতে যখন বিয়ের প্রস্তাব নিয়েছে, তারা তখন যা তা ব্যবহার করেছিল আমার সাথে। আমার রাগ তখন আরও বেড়ে যায়। তোমাকে বিভিন্নভাবে বোঝাতে থাকি প্রতিবাদ করার বিষয়টি,
সব প্ল্যান ঠিকভাবে চললেও এলোমেলো হয়েছে মাত্র 3 দিনেই। সে 3 দিন, যে 3 দিন তোমার সাথে কোনো যোগাযোগ ছিল না। তোমাকে দেখতে পারিনি একটা বারের জন্য। বুকের ভেতর চাপা একটা কষ্ট বুঝতে পারি। তোমার উপর চেপে রাখার রাগ, জেদ কখন যে ভালোবাসে পরিণত হয়েছে আমি বুঝতেও পারিনি। সত্যি বলছি মিশমি, ওই 3টা দিনই যথেষ্ট ছিল তোমার গুরুত্ব আমাকে বোঝানোর জন্য। 3 দিন যে যোগাযোগ না হয় আমি ভেবেছিলাম তুমি অন্য কারোর সাথে হয়তো পালিয়ে গিয়েছ। কিন্তু ভুল ধারণা ভাঙালো আলফি। আলফির মুখে সব শুনে নিজের উপর খুব রাগ আর ঘৃণা হলো। সেই সাথে অনেক গুণ বেড়ে যায় তোমার প্রতি আমার ভালোবাসা। আমি তোমাকে হারাতে চাই না মিশমি, অনেক ভালোবাসি তোমায়। মিশমি এতক্ষণ যাবৎ চুপচাপ নোয়াজের কথাগুলো শুনছিল। বিশ্বাসই হচ্ছিল না নোয়াজ এত সব পরিকল্পনা করে রেখেছিল। মানুষ এত নিখুঁত অভিনয় কি করে করতে পারে? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মিশমি ভাবতেই পারছে না, যদি নোয়াজ মিশমিকে ভালো না বেশি ফেলতো তাহলে মিশমিকে কত কি না সহ্য করতে হতো। মিশমিকে চুপ থাকতে দেখে নোয়াজর হাত দুটি নিজের হাতের মুঠোয় পড়ে নিল। অসহায় দৃষ্টিতে মিশমির দিকে তাকিয়ে বলল, আমি ক্ষমা করে দাও প্লিজ। মিশমি ভাঙ্গা ভাঙ্গা গলায় উত্তর দিল, কি নিখুঁত অভিনয় করতে পারেন আপনারা। বড়লোক মানুষগুলো কি এমনই হয়? টাকার দাপটে কি তাদের ইগো সর্বোচ্চ চূড়ায় থাকে? তারা কি ভাবে যাকে প্রপোজ করবে তাকেই রাজি হতে হবে, যখন বলবে তখনই বিছানায় যেতে হবে, আর তা না করলেই নিতে হবে চরম প্রতিশোধ। আপনি এখন বলছেন আপনি আমায় ভালোবাসেন, যদি ভালো না বাসতেন তাহলে হয়তো আপনার পরিকল্পনা মতোই সবটা চলতো, তাই না? নোয়াজ অপরাধীর মতো মাথা নিচু করে রইল। মিশমির দিকে তাকানোর মুখ নেই তার। তবে মিশমির থেকে কিছু লুকিয়েও রাখতে চায় না। যা ঝামেলা হওয়ার একদিনে হোক, যত কষ্ট পাওয়ার একদিনে পাক। যে সত্যগুলো পরে জানলে আরো কষ্ট পাবে, সেগুলো না হয় আগে জেনে কষ্ট পাক। মিশমি এবার শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আগের বিয়েটা কিভাবে হয়েছিল আর কোথায় সে? আগের বিয়েটা বাবা মায়ের ইচ্ছেতে করেছিলাম। বিরাট বড়লোকের মেয়ের সাথে বিয়ে ঠিক করে আমার। তার নাম জারা। জারার বাবার ছিল খুব বড় বড় বিজনেস। আমার আব্বু নিজের বিজনেসের ডেভেলপের জন্য জারার সাথে আমার বিয়ে ঠিক করে। আমি তখন বিয়ে করার জন্য একদমই রাজি ছিলাম না। কিন্তু যখন আমাদের বাসায় আসে তখন প্রথম দেখি জারাকে। এক পলকে দৃষ্টি স্থির হয়ে গেছিল ওর উপর। একটা মেয়ে এত সুন্দর হতে পারে, যেটা ওকে না দেখলে হয়তো জানতামই না। তারপর থেকে আমাদের টুকটাক কথাবার্তা শুরু হয়, দেখা হয়। ওর প্রতি আলাদা একটা টান অনুভব করতে শুরু করি। এরপর আর আমি বিয়েতে অমত করিনি। খুব ধুমধামভাবে আমাদের বিয়েটা হয়েছে। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার এক অনুভূতি তখন আমি অনুভব করি। যারা ছিল আমার জীবনের প্রথম নারী, যাকে সম্পূর্ণ নিজের করে নিয়েছিলাম। নিজের সব চাওয়া ভালোবাসা যারাকে প্রথম দিয়েছিলাম। এক সপ্তাহ আমাদের সংসার ভালোই চলতে থাকে। সারাদিন মিষ্টি মিষ্টি ঝগড়া, রাগ, খুনছুটি, আদর, ভালোবাসা সবই ছিল। এর মধ্যে একদিন জারার বাবা অসুস্থ হয়ে পড়ে। তখন জারাকে নিয়ে আমার ওর বাবাকে দেখতে যাই। যারা সেদিন ওই বাড়িতে থেকে যায়, কিন্তু অফিসের জন্য চলে আসতে হয়। রাতে আমি বেশ কয়েকবার ফোন করি, কিন্তু ফোন তোলেনি। ভেবেছিলাম হয়তো ওর বাবার পাশে রয়েছে। পরের দিন অফিসে যাওয়ার আগে ওর সাথে দেখা করে অফিসে 4 দিন হয়ে যায়। যারা ওর বাবার বাড়ি। অফিসের ফাঁকে ফাঁকে ওকে ফোন দিয়ে আমি খোঁজখবর নিতাম। একদিন রাতে যারাকে খুব কাছে পেতে ইচ্ছা করছিল। ওইদিকে যারা ফোনও তুলছিল না, আর আমি ওকে ছাড়া থাকতেও পারছিলাম না। তাই ভাবলাম ওর বাসায় চলে যায়। গাড়ি নিয়ে ওর বাসার কাছে যেতে দারোয়ান দরজা খুলে দিল। আমি ভেতরে গিয়ে দেখলাম দরজা আনলক করা। তার কলিং বেল বাজায়নি। যারাকে চমকে দেবো ভেবে চুপি চুপি ভেতরে যায়। গিয়ে দেখি বাসায় ওর বাবা মা কেউই নেই। যারা রুমের সামনে যেতে চমকে গেলাম আমি। ডিম লাইটে আলাদা স্পষ্ট দেখতে পেয়েছিলাম যারাকে অর্ধলঙ্গ অবস্থায় একটা ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি শূন্যে ভাসছি। যারা তখন এতটাই ব্যস্ত ছিল সুখ নিতে যে আমায় খেয়ালই করেনি। আমি তখনই আমার বাসায় চলে আসি। হারানোর কষ্টে জর্জরিত হতে থাকি। 2 দিন আর আমি ওকে কোনো ফোন বা টেক্সট করিনি। 6 দিন পর যারা বাসায় ফিরে আসে, বিশ্বাস করো মিশমি, ওর মুখটা যখন দেখে তখন কত স্নিগ্ধ আর পবিত্র লাগছিল। কিন্তু নিজের চোখে দেখেছিলাম ওকে অন্তরঙ্গ অবস্থায়। আমি সরাসরি ওকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ওইটি ইতস্তত বোধ করে। এরপর আমি জোরে জোরে করে যেটা শুনলাম তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। এতটুকু বলে নোয়াজ থামলো। চোখের কোণে পানি চিকচিক করছে। মিশমি খুব মনোযোগ সহকারে শুনছে নোয়াজের প্রতিটা কথা। দৃঢ় কণ্ঠে মিশমি জিজ্ঞেস করলো, কি বলেছিল? বলেছিল
অনেক আগে থেকে ওর ছেলেদের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। তারপর? আমি ওকে বিভিন্নভাবে বোঝাতে থাকি। ওকে এত বেশি ভালোবেসে ফেলেছিলাম যে ওকে ছাড়া থাকবো এটা ভাবতেই পারছিলাম না। বলেছিলাম, বিয়ের আগে যা করার করেছ, এখন আর কারোর সাথে কিচ্ছু করো না প্লিজ। অনেক কান্নাকাটি করে ওর পায়েও ধরি। যারাও আমায় কথা দেয়। কিছুদিন যারা ভালো থাকলেও আবারও শুরু হয় তার এসব খারাপ কাজ। মানুষের যেমন মদ সিগারেটের নেশা হয়, যারাও তেমনি ছেলেদের নেশা হয়ে গেছিল। তবু আমি চুপ থেকে সবটা বোঝাতে চেষ্টা করি, কিন্তু যারা নারদ ছিল বুঝতে। এক কথায় দুই কথায় খুব ঝগড়া হয়েছে আমাদের মধ্যে। রাগের বশে ওকে একটা থাপ্পড় দিই। সেদিনও বাবার বাড়ি চলে যায় এবং স্পষ্ট জানিয়ে দেয় আমার সংসার করবে না। কত হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, কিন্তু ফিরে আসেনি। মেয়েদের মতো নিজেকে দিনের পর দিন ঘরে বন্দি করে রেখেছিলাম। তারপর এলো সে অনাকাঙ্ক্ষিত একটি দিন, যেদিন যারা আমি ডিভোর্স লেটার পাঠায়। তারপর ওই ডিভোর্স লেটারে যথেষ্ট ছিল আমাকে বদলে দেওয়ার জন্য। তখন থেকে আমি হয়ে গেলাম প্লে বয়। রিলেশন করেছি আর মেয়েদের বিছানা নিয়েছে। আমি কখনো ভাবিনি আমি আবারও কোনো মেয়েকে ভালোবাসতে পারবো, কিন্তু আমি পেরেছি। আমি তুমি ভালোবেসে ফেলেছি। যদি তুমি আমায় ছেড়ে যাও, তাহলে মেয়ে জাতির ওপর ঘৃণাটা সারা জীবনের জন্য আমায় ঘিরে ধরবে। আমি কখনো কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবো না। মিশমি নিষ্পলকভাবে তাকিয়ে আছে। একটা মেয়ে যেমন একটা ছেলেকে খারাপ বানাতে পারে, তেমনি একটা মেয়ে আবার একটা ছেলেকে ভালো করতে পারে। প্রতিটা মানুষের জীবনে কত অন্ধকার অতীত লুকিয়ে থাকে, যেটা দিনের চাকচিক্যের মতো আলোয় আমরা ধরতে পারি না। মানুষ কতটা কষ্ট পেলে বদলে যায় এত জঘন্যভাবে, সেই খবরও আমরা নিই না। কেউ আঘাত পেয়ে ভালোর পথে যায়, আবার কেউ আঘাত সহ্য করতে না পেরে খারাপ পথে যায়। মিশমি ভেবে নিয়েছে নোয়াজের অতীত নোয়াজকে খারাপ বানিয়ালেও মিশমি ওর বর্তমান, ওর ভবিষ্যৎ ভালোবাসা দিয়েই আগলে রাখবে সে নোয়াজকে। নোয়াজ হাউমাউ করে কাঁদতে কাঁদতে মিশমিকে জড়িয়ে ধরে। প্লিজ মিশমি, আমার ছেড়ে যেও না প্লিজ, তাহলে যে আমার বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। মিশমি আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে নোয়াজকে। যাব না আপনাকে ছেড়ে। ভালোবেসেছি কি ছেড়ে চলে যাওয়ার জন্য? বেলকনিতে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে মিশমি। নোয়াজ মিশমির কোলের উপর মাথা রেখে পেটে মুখ গুজে কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। মিশমি খুব সুন্দর করে নোয়াজের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আজ আকাশটা একদম স্বচ্ছ, অর্ধবৃত্ত একটি চাঁদ, আর তার পাশে রয়েছে অসংখ্য তারা, যেগুলো মিটিমিটি হয়ে জ্বলছে। নোয়াজ মাথা তুলে মিশমির দিকে তাকাই। মিশমি ভুরু নাচি জিজ্ঞেস করে, কি? একটা কথা বলি। বারণ করলো কে? আমার বাবা মা অন্য ধরনের একদম। তারা খুব একটা ইসিভাবে আমাদের বিয়ে মেনে নেবে না। অফিসের জন্য বেশিরভাগ সময়টাই আমি বাইরে কাটাতে হবে। বলা যায় না তারা কখন কি ক্ষতি করে বসে তোমার। আর তোমার কিছু হলে আমি নিজেও বাঁচতে পারবো না। চলো না মিশমি, আমরা অন্য কোথাও চলে যাই। অন্য কোথাও মানে? দেশের বাহিরে। পাগল আপনি? আমার পরিবার আছে এখানে, বিশেষ করে বাবা আর মোহনা। ওদের ছাড়া আমি থাকতে পারবো না। আমরা নিজেরা পুরোপুরি সেটেল হয়ে তারপর ওদের নিয়ে যাব। এখন তো আলফির কাছেই থাকে, আর আলফি ছেলেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। তবুও, আর আমার বিষয়টা বাদ দিলেও আপনার বিষয়টা আলাদা। শুধুমাত্র আমার জন্য আপনি আপনার পরিবারকে ছাড়বেন? কিশোর পরিবার জন্ম দিয়ে শুধু কর্তব্যটুকুই পালন করেছে, তাও শুধু নিজের স্বার্থে। নিজেদের কতটুকু সময় দিয়েছে আমায়। আমার থাকা না থাকে কিছু যে আসে না তাদের। আপনি এখন রাগের বশে এসে বলছেন। রাগ কমে গেলেই সব ঠিক হয়ে যাবে। এখন আমি একটুও রেগে নেই। যা বলছি সব ঠান্ডা মাথায় বলছে। আর কালই আমরা আলফির বাসায় গিয়ে বিষয়ে কথা বলবো। ড্রয়িং রুমে বসে আছে নোয়াজ, মিশমি, আলফি, আলফির বাবা মা, মিশমির বাবা মা আর মোহনা। সকলের সামনে প্রসঙ্গ তুলে নোয়াজ। বাহিরে যাওয়ার কথা শুনে সকলের মুখটাই মলিন হয়ে যায়। মিশমির বাবার খুব কষ্ট হয়, কিন্তু সব বাবা মাই তো চাই তাদের ছেলেমেয়েরা ভালো থাকুক। মিশমি ছোট থেকেই কষ্টে কষ্টে বড় হয়েছে। স্বামীর সংসারে যদি সুখ মিলে, তাহলে হোক না তার মেয়েটা সুখী। আলোচনায় সবার মতামতের ভিত্তিতে যাওয়ার পারমিশন মিলে। হুট করে আলফি বলে, তবে একটা শর্তে। নোয়াজ অবাক হয়ে বলে, কি শর্ত? যতদিন না পাসপোর্ট ভিসা তৈরি হচ্ছে ততদিন তোমাকে আর মিশনিকে আমাদের বাসায় থাকতে হবে। মিশমি লাফিয়ে উঠে বলল, আমি রাজি। এরপর আবার নোয়াজের দিকে তাকিয়ে বলল, আসলে কবে আবার ওদেরকে দেখবো তার তো ঠিক নেই, তাই কয়টা দিন সবার সাথে কাটাতে চেয়েছিলাম। নোয়াজ হেসে বলল, আমার কোনো সমস্যা নেই। এরপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। সময় যেতে লাগলো তাদের আপন গতিতে। ওইদিকে নোয়াজ সব ব্যবস্থা করেছে। অতপর এক সপ্তাহের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যায়। ফ্লাইটের আগের দিন রাতে নোয়াজ মিশমিকে নিয়ে ওর বাবা মায়ের সাথে দেখা করতে যায়।
তারা ওদের দিকে তাকিয়েও দেখেনি আর একবারের জন্য বলেননি যাস না। কিছু সময় দাঁড়িয়ে মিশমিকে নিয়ে আবার চলে আসে আলফির বাসায়। মোহনা মনমারা হয়ে বসে আছে। এভাবে বসে থাকতে দেখে মিশমি ওর দিকে এগিয়ে যায়। কি রে, এভাবে মন মরা হয়ে বসে আছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে রে আপু। কেন? তুই আমাদের ছেড়ে একেবারে চলে যাবি? মোহনার টলমলো করা চোখ দেখে মিশমি ওকে বুকে জড়িয়ে নেয়। একদম কাঁদবি না, সবকিছু ঠিকঠাক করে তোদেরও নিয়ে যাব। তুই এভাবে কাঁদলে বাবাকে সামলাবে কে বলতো? তুই না স্ট্রঙ্গার। তোকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে। চুপ। প্রতিদিন আমি ভিডিও কল দিব, ঘন্টার পর ঘন্টা জমিয়ে আড্ডা দিব, কেমন? মোহনা তখনও কেঁদে চলেছে। মিশমি ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, ছাদে যাবি? মোহনা কাঁদতে কাঁদতে উত্তর দিল, তুই গেলে যাব। মিশমি হাসলো, বলল, চল। দুজনেই ছাদের পথে পা এগোতেই পেছন থেকে রেহনুমা বেগম মিশমিকে ডাক দেন। ডাক শুনে মিশমি পেছন ঘুরে দাঁড়ায়। রেহনুমা বেগম মুখটা কাচুমাচু করে বলেন, মাফ চাওয়ার মতো মুখ আমার নাই, আমি জানি। ছোট থেকেই তোর প্রতি অনেক অন্যায় অবিচার করছি আমি। খাঁটি রত্ন চিনতে পারি নাই। কালই তো তুই চলে যাবি, আমায় ক্ষমা করে দিস মা। মিশমি শান্ত কণ্ঠে বলে, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, অনুতপ্ত হয়েছো, এটাই তো অনেক। তোমার উপর আমার কোনো রাগ নেই মা, শুধু একটাই অনুরোধ করব, আমার বাবা আর মোহনাকে দেখে রেখো প্লিজ। তোমার ভাই বোনদের সাথে হাত মিলিয়ে ওদের কোনো ক্ষতি করো না। ওদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। কেন? বড় আপাই তো প্যারালাইজড হয়ে পড়ে আছে। ছোটটার জামাই শ্বশুর বাড়ি থেকে তারাই দিছে। আর ভাইয়ের বউ ছেলে মেয়ে কেউই এখন ওরে দেখতে পারে না। অশান্তি চলছে সংসারে। মিশমি বড় একটা শ্বাস নিয়ে বলল, সবাই সবার পাপের ফল ভোগ করছে। মোহনাকে নিয়ে ছাদে যায় মিশমি। গিয়ে দেখে আলভি আকাশের দিকে তাকিয়ে আছে। মিশমি পেছন থেকে ডাক দেয়, আলভি ভাই। মিশমির ডাকে স্মিত হেসে আলভি বলে, এত রাতে ছাদে তুমি? বোনকে নিয়ে একটু সময় কাটাতে এলাম। ভালোই হলো আপনিও আছেন। নোয়াজ কোথায়? ও একটু টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়েছে। তারপর বলো, কেমন অনুভূতি হচ্ছে? কিসের অনুভূতি? বিদেশের মাটিতে পা রাখবে সেটার অনুভূতি। খুব কষ্ট হচ্ছে আলভি ভাই, সবাইকে ছেড়ে চলে যাব এটা ভাবতেই তো বুকের ভেতর মোচড় দিচ্ছে। আগলি গিসমিস, আমি আছি তো, তুমি নিশ্চিন্তে যেতে পারো। তোমার পরিবারকে কোনো অযত্ন বা ক্ষতি আমি হতে দিব না। আর মোহনার পড়াশোনা নিয়েও টেনশন করতে হবে না। মোহনা যেমন তোমার বোন, ঠিক তেমনই আমারও বোন। আপনি এত ভালো কেন বলুন তো? আমার সব সময় মনে হয় আপনি অদৃশ্যভাবে আমার পাশে থাকেন। তোমার ভাবনা এমন, তাই আমি কিন্তু এতটা ভালো মানুষ নই গিসমিস। আমি যতটা ভাবি আপনি তার চেয়ে অনেক বেশি ভালো আলভি ভাই। আপনার জীবন সঙ্গিনী যে হবে সে সত্যি খুব ভাগ্যবতী হবে। মিশমির কথাই উত্তর দিল না আলভি, শুধু মুচকি হাসল। সকালে রেডি হচ্ছিল মিশমি, তখন নোয়াজ কি যেন কাজ করছিল। মিশমিকে বলল, কলম আছে তোমার কাছে? আমার কাছে তো নেই, মোহর কাছে আছে, আমি নিয়ে আসছি। মিশমি মোহনার রুমে গিয়ে দেখলো দরজা লক করা। কয়েকবার নক করার পরও কোনো সারা শব্দ পেল না। মনে হয় মেন দরজা না খুলে বাথরুমে গোসল করছে। তাই মিশমি আলভির কাছে গেল। রুমে গিয়ে দেখলো আলভি নেই। টেবিলে অনেক খোঁজাখুঁজি পর ডায়েরির ভেতর কলম পেল। কলমটা নিতে গিয়ে চোখ আটকে গেল একটা লাইন রেখে। অসংখ্য কৌতূহল নিয়ে ডায়েরির পাতা উল্টাতে থাকলো মিশমি। মিশমির গলার আওয়াজ শুনেছিল মোহনা। গোসল করার জন্য বের হতে পারেনি তখন, তাই গোসল সেরে মিশমির রুমে যায়। নোয়াজকে দেখে বলে, আপু কোথায় ভাইয়া? তোমার কাছেই তো গেল কলম আনতে। কলম আনতে গিয়ে তোমার আপু নিচে কলম হয়ে গেছে নাকি? মোহনা হেসে বলল, আচ্ছা আমি এনে দিচ্ছি। মিশমি ডায়েরির পাতা উল্টাচ্ছে আর অবাক হচ্ছে। অনেকটা শুরু থেকে পড়া শুরু করেছে মিশমি। এক পৃষ্ঠায় লেখা, আজ একটা পিচ্ছি মেয়ে আমায় বিয়ের কথা বলেছে। ভারী মিষ্টি দেখতে এই কিসমিস। আরেক পাতায় লেখা, মাঝে মাঝেই দেখি খেলতে বের হয়, কিন্তু কখনো তাকাই না, আবার কাছেও আসে না। এভাবে দেখতে দেখতে কতগুলো সময় কেটে গেল। একদিন হুট করেই দেখলাম কিসমিসকে, আর দেখতে পাচ্ছি না, হারিয়ে ফেললাম। এরপর অনেকগুলো পৃষ্ঠা বাদ দিয়ে লেখা, আজ কতগুলো বছর পর আমার কিসমিসকে দেখতে পেলাম। আগের চেয়েও কত সুন্দর হয়েছে মেয়েটা, কত বড় হয়ে গিয়েছে, কিন্তু ওকে দেখে মনে হয় খুব দুঃখী দুঃখী। 4টা পেজ বাদ দিয়ে লেখা, ওর পরিবারের অবস্থা শুনে খুব কষ্ট হচ্ছে। কত কষ্ট পাচ্ছে
আমার কিসমিস, ওকে আমি এই নরক থেকে আমার কাছে নিয়ে আসবো। ভালোবাসায় রাঙিয়ে দিব ওর প্রতিটা মুহূর্ত। এরপর অনেক পৃষ্ঠা খালি উল্টাতে উল্টাতে কিছু লেখা পেল। আল্লাহ বোধহয় মিশমিকে আমার ভাগ্যে রাখিনি। যাকে ভালোবেসে নিজের করতে চেয়েছি তার মুখেই শুনি অন্যজনকে ভালোবাসার কথা। এটা কি হওয়ার খুব দরকার ছিল? থাক, সব ভালোবাসা পূর্ণতা পেতে নেই। কিসমিস যাকে ভালোবেসে সুখে থাকবে, আজ তার হাতেই ওকে তুলে দিয়ে আসলাম। তুমি ওকে সবসময় ভালো রেখো আল্লাহ। ওর জীবনে যেন আর দুঃখর ছায়া না পড়ে। মেয়েটা যে খুব সহজ সরল, ওকে আত্মনির্ভরশীল আর প্রতিবাদী করার সাহস জুগিয়ে দিও। মিশমির চোখ ঝাপসা হয়ে আসছিল। আবার অনেকগুলো পেজ বাদ শেষ পৃষ্ঠায় লেখা। সময়গুলো নদীর স্রোতের মতোই বাহমান। খুব ইচ্ছা করছিল বলতে, মিশনি তুমি যেও না, এখানেই থাকো, অন্তত চোখের দেখাটা তো দেখতে পারবো। কিন্তু ওকে আটকানোর সাধ্যি যে আমার নেই। কিন্তু আমি তবুও খুশি। আমি আমার ভালোবাসার মানুষটাকে নাই বা পেলাম, মিশনি তো পেয়েছে। ওর ঠোঁটের কোনায় এক ফোঁটা হাসি আমার ভালোবাসাকে ওর মাঝে বাঁচিয়ে রাখবে, যেটা মিশনি নিজেও জানবে না। ভালোই হয়েছে মিশনি জানে না, জানলে হয়তো আমাকে অন্য দৃষ্টিতে দেখতো। সবসময় কাঙ্ক্ষিত মানুষটিকে নিজের করেই পেতে নেই। কিছু মানুষ কাঙ্ক্ষিত থেকেও হয় অনাকাঙ্ক্ষিত। আমিও না হয় সে অনাকাঙ্ক্ষিতই হলাম। মিশনি অনাকাঙ্ক্ষিত না হয়েও অদৃশ্য হয়ে রইলাম অনাকাঙ্ক্ষিত সে হয়ে, যাকে মিশনি কখনো সেভাবে উপলব্ধি করতে পারে না। স্যাক্রিফাইসের মধ্যেও রয়েছে অনন্য সুখ। আল্লাহ, তুমি আমার ভালোবাসার মানুষটিকে ভালো রেখো সবসময়। ওর হাসি মুখে কখনো বর্ষার কালো মেঘ জমতে দিও না। আমি যেন সবসময় অদৃশ্য অধরা ভালোবাসায় ওকে আঁকড়ে রাখতে পারি। মিশমি ডায়েরিটা বন্ধ করে চেয়ারে বসে পড়ল। কোথায় যেন একটা খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? নোয়াজেটাকে মিশমি নিজেকে স্বাভাবিক করে নেয়। তুমি রেডি? মিশমি মাথা নেড়ে বলে, চলো তাহলে, বের হতে হবে। নিচে নেমে সবাইকে গাড়ির কাছে পেল, আলফিকে দেখতে পেল না। মিশমির চোখ দুটো এখন আলফিকেই খুঁজছে। একটাবার এই মানুষটার চোখের গভীরতা দেখতে চাই মিশমি, যেটা আগে ওর চোখে পড়েনি। মিশমি আয়েশা বেগমকে জিজ্ঞেস করলেন, আলবি ভাই কোথায় আন্টি? ওর একটা কি কাজ যেন ভোরেই বের হয়ে গেছে, বলেছে কাজ শেষ করে সোজা এয়ারপোর্টে যাবে। এয়ারপোর্টে পৌঁছে অনেকক্ষণ ধরে বসে আছি, তবুও আলফি আসছে না। এবার আর অপেক্ষা করার সময় নেই, যাওয়ার জন্য অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে। মিশমি কেঁদে ফেল, বাবাকে জড়িয়ে ধরে সবার সাথে কথা বলে এগিয়ে যাচ্ছে। চোখ দুটো আলফিকে খুঁজলেও দেখার ভাগ্য হলো না। কিছু দূর এগিয়ে যেতে শুনতে পেল কারোর কণ্ঠ, কিসমিস। মিশমি দাঁড়িয়ে গেল, পিছনে ঘুরে আলফিকে দেখে চোখের কোণে পানি চিকচিক করে উঠছে। আলফি নোয়াজকে বলল, সাবধানে যেও ভাই, আর পৌঁছে আমাদের জানিও। তোমরা সবাই ভালো থেকো। আলফি স্বাভাবিকভাবে হেসে মিশমিকে বলল, ওখানে গিয়ে আবার ভুলে যেও না আমাদের। ভালো থেকো কিসমিস। মিশমি স্মিত হেসে বলল, আপনিও ভালো থাকবেন। প্রতি উত্তরে আলফি হালকা হাসল। নোয়াজ মিশমিকে তাড়া দিয়ে বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। সবার উদ্দেশ্যে হাত নাড়িয়ে নোয়াজ মিশমির হাতটা শক্ত করে ধরল। ইমিগ্রেশনের কাছে গিয়ে মিশমি পেছনে ঘুরে থমকে দাঁড়ালো। মিশমি স্পষ্ট দেখতে পাচ্ছে আলফি কাঁদছে, সাথে ঠোঁটে কোনো হাসি। হাত নাড়িয়ে মিশমিকে বিদায় দিচ্ছে। মিশমি মনে মনে বলল, আপনি বড্ড বোকা আলবি ভাই। আপনার হাসি আর চোখের পানিগুলো আড়াল করতে পারছে না, সেটা কি জানেন আপনি? এত কাছের মানুষটা অনাকাঙ্ক্ষিতভাবে বুঝিনি আমি। সবার আকাঙ্ক্ষা কি আর সত্যি হয়? আপনি আমার জীবনে সত্যিই অনাকাঙ্ক্ষিত সে। মিশমি ঠোঁটে কোণে হালকা হাসি ফুটিয়ে আলফিকে বিদায় জানালো। নোয়াজের হাত ধরে পার হয়ে গেল এয়ারপোর্টের ইমিগ্রেশন। সাথে এক বুক অজানা অনুভূতি, সব অনুভূতির যে নাম থাকতে নেই। অপেক্ষার প্রহর শেষ সবার। এত তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য কাউকে মনক্ষুণ্ণ না হওয়ার অনুরোধ রইল। আসলে দেশের এখন এমন এক অবস্থা যে ইচ্ছে থাকলেও লেখার আগ্রহ পায় না, তাই এত তাড়াতাড়ি শেষ করে দেওয়া। অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর একটা কথা, আমি একটা লম্বা ব্রেকের জন্য ছুটি নিলাম। পুরো সময় এখন আপাতত বই লেখার পিছনে দিব। আপনারা আবার আমাকে ভুলে যায়েন না। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।